দেন অনেক কিছু শেষ করে আর কি এসছি আর কি দেশে। হম। আমি তোমাদের মূলত এই কোর্সটির সঙ্গে স্যার জড়িত আর কি। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রিডার স্যার আইডি ব্রিডার ফিফটি ফার্ম অ্যান্ড নাইন হ্যাচার। ওকে, প্রবলেম ছিল, এখন দিতে পারি না। লেটার আমি কথা বলছি। সো এখন যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেনি তারা হচ্ছে যে আমার এই গ্রুপে বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, এই সাইফুল আর মিম, রাইট? তোমাদের জি স্যার। হম, তাদেরকে লিস্ট দিবে আর কি, আইটির আর কি, হ্যাঁ, যারা মিস করেছো আর কি। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আসি আর কি, হ্যাঁ, দেশে সাউথ কোরিয়া থেকে। এই তো মোটামুটি আর কি আমার এতটুকুই জানার আর কি। হম। এখন নেক্সটে আমরা কন্টিনিউ করব ব্রিডার ফার্মার হ্যাচারি ম্যানেজমেন্ট কোর্সটি আর কি। এর আগেও তোমাদের কোনো এক ব্যাচের আমি এই ক্লাসটা কন্ডাক্ট করেছিলাম। এবার চাচ্ছিলাম না ক্লাসটা কন্ডাক্ট করতে আর কি, এবার তোমাদের টিচার নেই। হ্যাঁ, তোমাদের টিচাররা অনেক রিকোয়েস্ট করেছে আর কি, বিধায় হ্যাঁ, যার কারণে আর কি কোর্সটি কন্ডাক্ট করা আর কি। আর তোমাদের টিচারও নেই, সহযোগিতা দরকার। হ্যাঁ, আসলে আমরা তো একে অপরকে সহযোগিতা করতেই পারি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর ক্লাসটা এমন ভাবে আসলে কন্ডাক্ট করা হয়েছে যে আসলে হ্যাঁ, রামাদানের ভ্যাকেশন চলে এসছে, সবাই তোমরা অনেকে বাসায় আছো। হ্যাঁ, বাসায় থেকে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে অনেকেরই, অনেকে হয়তো বা ভিডিও কলে আসতে পারছো না, বাট আমি নেক্সট ক্লাস থেকে আমরা অডিওতেই ক্লাস কন্ডাক্ট করবো আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, বাট কিপ ইন মাইন্ড ক্লাসগুলো একটু গুরুত্ব সহকারে করতে হবে। এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটিভ কিছু টপিক রয়েছে আর কি, যার কারণে আর কি। আর এটাই তোমাদের পোল্ট্রি সায়েন্স থেকে মনে হয় লাস্ট কোর্স অফার করা হয় আর কি, আন্ডার গ্রেড লেভেলে। হ্যাঁ, যেটা কিনা ব্রিডার ফার্ম এন্ড হ্যাচারি ম্যানেজমেন্ট। সো হোপ উই উইল এনজয় আওয়ার ক্লাস টুগেদারলি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নেটের কারণে স্যার একদম শুরুতে অ্যাটেন্ড হইতে পারি নাই স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা একটু মিস হয়ে গেছে স্যার। আমি কিছু বলেছিলাম মনে হয় যে যারা মিস করেছো তারা সাইফুলকে আইডি নাম্বার দিবে, সাইফুল আমাকে সেন্ড করবে জি তোমাদের স্যার, জি সিআর। স্যার, ওকে। জি স্যার। সো প্রথমেই আমরা জানবো একটু দেখি। হ্যাঁ, তোমাদের স্ক্রিন কি দেখা যায়? না, মনে হয় স্যার না। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বলো তো বাবা? আসলে লাইভ স্টক একটা গ্লান্স দেখা যাচ্ছে এটা। জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। সো আমাদের একটু জানতে হবে যে বর্তমানে লাইভ স্টক স্ট্যাটিস্টিক্সটা কি রকম আর কি। হ্যাঁ, এখন তোমরা যারা মেয়েরা আছো বা ছেলেরা ভিডিও অফ করে দিতে পারো আর কি। হ্যাঁ, অনেক সময় তোমরা বাসায় আছো, বাসায় সেই ফেসিলিটিসটা থাকে না। হ্যাঁ, অনেকেরই আর কি। হ্যাঁ, সো আমরা দেখি আর কি এখানে। দেখো এখানে টেবল 1 ইন্ডিকেটস লাইভ স্টক পপুলেশন অফ বাংলাদেশ। এটা আমাদের সিলেবাসে নেই, বাট এটা আমাদের জানতে হয়। হ্যাঁ, এটা বিসিএস। আমি তোমাদের বিসিএস এর আসলে যে সকল এনিম্যাল হাজবেন্ড্রি এবং ভ্যাট সায়েন্স, হ্যাঁ, আমি মূলত এনিম্যাল হাজবেন্ড্রি গ্রাজুয়েট আর কি। এদের আর কি আমি মূলত ট্রাই করছি যে তোমাদের একটা বিসিএস এর জন্য একটা বই বের করার আর কি। হ্যাঁ, তো আমি আসলে ইউনিভার্সিটিতে টিচারশিপে আসার আগে 17টা জব করে এসেছি আর কি। ওই দিন 3 ইয়ার্সে আমি 17টা জব চেঞ্জ করেছিলাম আর কি। এখন মনে হচ্ছে যে আমি আসলে এখানে ভালো নেই। হ্যাঁ, আমার কাছে মনে হয় আর কি। আসলে মানুষ, বিকজ মানুষের চাহিদার কোনো শেষ নেই। হ্যাঁ, চাওয়ার কোনো শেষ নেই। আর অ্যাকচুয়ালি তোমরা জানো যে লাস্ট 5 ইয়ার্সে বাংলাদেশি স্টুডেন্টদের বাইরে সেটেল হওয়া কিংবা বাইরে মাইগ্রেট হওয়ার, হ্যাঁ, প্রবণতা অনেক বেড়ে গিয়েছে আর কি। টু বি অনেস্ট, আমাদের দেশে পলিটিক্যাল আনরেস্ট, আমি কোনো পলিটিক্যাল মানে পলিটিক্স মানে আমি পছন্দ করি না, এবং পলিটিক্সের আমি ঊর্ধ্বেই কথাবার্তা বলছি এটাই। হ্যাঁ, বাংলাদেশে এমন অবস্থা যে আসলে পলিটিক্যাল কালচার যেটা, সেটা কারোরই ভালো না। হুম, কারোরই ভালো না। আমরা
আমার কাছে যেটা মনে হচ্ছে। বাট এটা কেন ভালো না, আমাদের আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। হ্যাঁ, সর্বস্তরে সর্বস্তর থেকে আমাদের পরিবর্তন হতে হবে। এনিওয়ে, আমাদের দেশে ফিউচার নেই এখন। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট অপরচুনিটি একটা প্রবলেমটা দেখা দিচ্ছে আর কি, যার কারণে আমাদের স্টুডেন্টরা এখন স্কলারশিপ নিয়ে, বা পার্শিয়াল স্কলারশিপ হোক কিংবা প্রাইভেটেই হোক না কেন, তারা এখন বাইরে সেটেল হওয়ার টেন্ডেন্সি লাস্ট 5 ইয়ার্স অনেক বেড়ে গেছে, এবং এটা এখন 30% চলে গিয়েছে। ঠিক আছে, বাবা মারা এখন, আমি যেমন আমার একটা বেবি সাউথ কোরিয়া জন্মগ্রহণ করেছে আর কি, আমি তার ফিউচার নিয়ে সত্যি আমি আসলে খুব টেনশিত আর কি। কারণ কিভাবে আসলে তার কেরিয়ারটা, এখানে ঢাকা শহরে আমরা থাকি। এই তোমাদের ক্লাসটা আমি 15-20 মিনিট পরে শুরু করলাম, বিকজ ট্রাফিক জ্যাম। হ্যাঁ, যার কারণে আমার আসতে লেট হলো অফিসে আর কি। দেখো, ভ্যাকেশনের সময়, হ্যাঁ, আমি তোমাদের জন্যই আর কি আমাকে আসতে হয়েছে আর কি একচুয়ালি। হ্যাঁ, এনিওয়ে, তার তোমরা অনেক ইন্ডাস্ট্রিয়াস আমার কাছে মনে হচ্ছে যে, হ্যাঁ, রমজানে সকাল 9টায় তোমরা ক্লাস করতে উদ্গ্রীব হয়ে আছো আর কি। এনিওয়ে, এই জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, শুরু করি আমরা আর কি। হ্যাঁ, সো দেখি আর কি। এর জন্যই আমাদের মনে হচ্ছে যে অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিনে পড়লে একটু লাইভ স্টকের পপুলেশন জানতে হবে, স্ট্যাটিস্টিক্স জানতে হবে। সো হোয়াট ইজ লাইভ স্টক? লাইভ স্টক কি বলো দেখি, সাইফুল। সাইফুল। স্যার, লাইভ আহ, স্টক স্যার জীব জন্তু সকলকে বোঝায়, এখানে অ্যানিমাল এবং বার্ড ইনক্লুডেড। জীবজন্তু, অ্যানিমেল এবং বার্ড ইনক্লুডেড কেমন হলো না কথাটা আর কি। জীবজন্তু, অ্যানিমেল। হ্যাঁ, বলো বলো। ডোমেস্টিক স্যার, হ্যাঁ, ডোমেস্টিক স্যার। ইয়েস, তোমার কথা শোনা যাচ্ছে না। আমি মনে হয় একটু গেসিং করতে পারছি, তুমি ডোমেস্টিক শব্দটা ইউজ করতে পারছো। তো গৃহপালিত পশু স্যার পাখি। ডোমেস্টিক, হ্যাঁ, স্যার হ্যাঁ, ডোমেস্টিক রাইট। বার্ড এনিম্যাল স্যার, যেগুলো ক্যাটেল বা ওকে, যারা কথা বলতে চাচ্ছো বা আনসার জানো, গ্রামে থাকার কারণে অথবা নেটের প্রবলেম, যদি নেটের প্রবলেম হয় কথা কন্টিনিউ করার দরকার নেই। এনিওয়ে, আমি বুঝতে পারছি যে গৃহপালিত পশু পাখি, ডোমেস্টিকেটেড অ্যানিমাল অ্যান্ড বার্ড, এটাই বলতে চাচ্ছ আর কি। হোপফুলি আমি তোমাদের পয়েন্টটা পেয়েছি আর কি। ডোমেস্টিকেট হতে হবে লাইভ স্টক হতে গেলে। হ্যাঁ, ওয়াইল্ড এনিমল এগুলো ডোমেস্টিক না, লাইভ স্টক না। হ্যাঁ, সাইফুল। সো আমাদের দেখি আর কি, ক্যাটেল, বাফেলো, শিপ, গোট, হ্যাঁ, এগুলোর পপুলেশন লাস্ট যেটা আর কি, এটা মনে হয় লাস্ট না আর কি। হ্যাঁ, আমরা একটু লাস্টটা খোঁজার ট্রাই করি। আছে আমার কাছে, আমি দিয়ে দিব। আহ হুম, এটাই এটাই লাস্ট। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? মেবি নো, রাইট? স্যার দেখতে পারছি। নো, ওই লাস্টটা, লাইভ স্টক ইকোনমি অ্যাট এ গ্লান্স, এটা দেখতে পাচ্ছ? 23-24। জি স্যার। ওকে, ভেরি গুড। ওকে, সো এটাই লেটেস্ট আর কি। হ্যাঁ, এরপরে আর লাইভ স্টক স্ট্যাটিস্টিক্স নেই। সো ক্যাটেল, বাফেলো, শিপ অ্যান্ড গোট, ইউ সি হেয়ার 2000, জাস্ট এতটুকু পড়লে হবে, লাস্টের কলামটা আর কি। হ্যাঁ, ক্যাটেল পপুলেশন আমাদের এখন কত? 250.13 লাখ। হ্যাঁ, বাফেলো 15.24। হ্যাঁ, শিপ 39.03। এনিওয়ে, আমরা এখন এই অ্যানিমল জানি না আর কি। হ্যাঁ, ভুলে যাব। চিকেন কত পপুলেশন দেখো এখানে, এটা লাখে আর কি, 3277.77 লাখ। Okay? হুম, দশ ডেসিমেল অথবা দশমিকের পরে কখনো 77 বলা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে ভেঙে ভেঙে বলতে হয়, 7-5, 7-7, লাইক দিস। ডাক হচ্ছে যে 600,
82.61। ওকে, আমরা এখন চলে যাব ভেরি ইম্পর্টেন্ট যেটা আর কি, এটা একটা বিসিএস পরীক্ষার বিসিএস এর রিটেনের কম কোশ্চেন, যে রাইট ডাউন দি কন্ট্রিবিউশন অফ লাইভ স্টক এন্ড পোল্ট্রি ইন দি ন্যাশনাল ইকোনমি অফ বাংলাদেশ। সো এই কোশ্চেনের আনসারটা দিতে গেলে ডেফিনেটলি আমাদের লেটেস্ট জিডিপি এর অবদান কতটুকু এইগুলো জানতে হবে। কন্ট্রিবিউশন টু লাইভ স্টক ইন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে 1.08%, 80%। ওকে, সো জিডিপি গ্রোথ রেট ইন লাইভ স্টক এর গ্রোথ রেটটা কেমন? 3.15%। ওকে, শেয়ার অফ লাইভ স্টক ইন এগ্রিকালচারাল জিডিপি। সো দেখো, এগ্রিকালচারের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। এগ্রিকালচার আর এগ্রিকালচারাল সায়েন্স ইট ইনক্লুডস এগ্রিকালচার, দ্যাট মিনস ক্রপ প্রোডাকশন, veterinary science and animal husbandry, that means livestock production, then horticulture, forestry, fisheries, এই সবগুলো মিলে এগ্রিকালচারাল সায়েন্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্রপ প্রোডাকশন, অ্যানিমেল প্রোডাকশন, ফিশ প্রোডাকশন, ফরেস্ট্রি অ্যান্ড হর্টিকালচার, এই সবগুলো মিলেই এগ্রিকালচারাল। আর কালচারালের একটা পার্ট, যার কারণে দেখো ইউনিভার্সিটি গুলোর নাম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, নট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। শেরি বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, নট এগ্রিকালচার ইউনিভার্সিটি। ওকে, সো আমাদের দেখো এই জিনিসটা। এরপরে আমরা চলে আসি টেবিল 3-তে, প্রোডাকশন অফ মিল্ক, মিট অ্যান্ড এগ। সো আমরা কোথায় যাব? এগে যাব। এগটা পুরোপুরি কোত্থেকে আসে? পোল্ট্রি থেকে আসে। সো এর প্রোডাকশন কেমন হবে দেখো, এটা এখানে লেখা আছে 2374.97 ক্রোর মিট প্রোডাকশন। এখানে বলা হয়েছে 92.25 লাখ মেট্রিক টন। এই মিটটা শুধু পোল্ট্রি থেকেই না, এটা সকল লাইভ স্টক থেকেই, হ্যাঁ, ক্যাটেল, বাফেলো, এটাই। এনিওয়ে, এরপরে দেখুন টেবিল 4 ইন্ডিকেটস ডিমান্ড, প্রোডাকশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ মিল্ক, মিট অ্যান্ড এগ। সো আমরা এগে যাব। দেখো এখানে ডিমান্ড কতটুক বলছে? 1809.60 ক্রোর নাম্বার, এটা আমাদের চাহিদা। দ্যাট মিনস একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 104টি ডিম বছরে আমরা আমাদের চাহিদা দরকার। এটা কি বলে জানো? মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য হ্যাঁ কতটি ডিম খাওয়া দরকার দৈনন্দিন। তো এটা এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এফএওর হেড অফিস কোথায় জানো? জানো না? এই অনেকে, তোমরা বিসিএস নিয়ে মনে হয় খুব একটু ইন্টারেস্ট বেশি, তারা একাডেমিক্সকে অ্যাসাইড করে বিসিএস স্টাডি নিয়ে থাকে আর কি। আমাদের ব্যাচে এরকম ছিল ইউনিভার্সিটি পর্যায়ে। তো এরকম আছো নাকি তোমরা? এফএওর হেড অফিস কোথায় এটা জানো না? হ্যাঁ, ভেরি স্যার ইতালির রুমে। রাইট, ভেরি গুড। এনিওয়ে, তুমি যেভাবেই পারো না কেন, ইন্টারনেট দেখেই হোক বা মোবাইল দেখেই হোক, একটু পরে হলেও পারছো আর কি। ভেরি গুড। সো এটা নির্ধারণ করে দেয় আসলে ওই দেশটার লেভেল কিরকম, এটা কি উন্নত দেশ, উন্নয়নশীল, নাকি স্বল্প উন্নত, নাকি অনুন্নত, লাইক দিস। আমাদের দেশের কনটেক্সটে এফএও নির্ধারণ করে দিচ্ছে প্রতি বছর একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 104টি ডিম খাওয়া দরকার। আমরা প্রোডাকশন পাচ্ছি কত দেখো, হ্যাঁ, ডিমান্ড আমাদের দরকার 1809, প্রডিউস করতেছি 2374। দ্যাট মিনস কি চাহিদা যতটুকু, প্রোডাকশন বেশি না কম? শাওন জি স্যার। বলো, এই টেবিলটা দেখে কি মনে হয়, চাহিদার চেয়ে কি প্রোডাকশন বেশি? প্রয়োজনের তুলনায় কি উৎপাদন বেশি না কম? কম। দেখো আমি হাইলাইট করে দিয়েছি, এটা দিয়ে কিভাবে বুঝবে তুমি কম? বেশি স্যার।
হ্যাঁ, ডেফিনেটলি বেশি। বেশি হবে স্যার। হ্যাঁ, 1809 আমাদের চা প্রয়োজন, কিন্তু উৎপাদন হচ্ছে 2374। ডিএলএস মানে কি? মিম মিম ওয়ান। লাইভস্টক সার্ভিস, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট অফ লাইভস্টক লাইভস্টক সার্ভিস। সার্ভিস। ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস। সো দেখো, এটা সরকারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক এর আন্ডারে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, সংক্ষেপে বলা হয় ডিএলএস, বাংলায় বলা হয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এটা খামারবাড়িতে অবস্থিত। ওকে, তোমরা জানো, বাট কমপ্লিট জানো না। দেখো, আমাদের প্রয়োজনের তুলনায় উৎপাদন বেশি, দ্যাট মিনস অ্যাভেলেবিলিটি হচ্ছে কত? 135টা। আমাদের যেখানে এফএও নির্ধারণ করে দিয়েছে 104টা, বাট প্রোডাকশন অনুযায়ী অ্যাভেলেবিলিটি হচ্ছে 135টা। দ্যাট মিনস আমাদের প্রয়োজনের তুলনায় উৎপাদন বেশি। এই ডিএলএস এটা সরকারি প্রতিষ্ঠান, তাদের চাকরি বাঁচানোর জন্য তারা দেখাচ্ছে ডিমের প্রোডাকশন আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বেশি। তাহলে এটাই যদি হয়, তাহলে কেন আমরা ডিম বাইরের দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসতেছি? সো এই ডাটা সম্পূর্ণরূপে ফেক, বাট পরীক্ষার খাতায় কিংবা কোনোখানে উপস্থাপন করতে গেলে, বলতে গেলে, আলোচনা করতে গেলে গোল টেবিলে এই ডাটাই বলতে হবে, ভুয়া ডাটাই তোমাকে বলতে হবে। এই হচ্ছে আমরা বাঙালি, বাংলাদেশি। হ্যাঁ, এই বুঝতে পারছো? কথা বলো, যে কোনো রেসপন্স করতে হবে। হ্যাঁ, ওকে। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এখানে তো সিন্ডিকেটও আছে স্যার, অনেক সময় মজুত যাই করে হোক, রাখে স্যার, দাম যা- বাড়িয়ে ফেলে, যাই হোক কৃত্রিম আর কি, সংকট তৈরি করে। ডিজি সিন্ডিকেট তৈরি করে, তারপরেও এখনো আমাদের দেশে প্রোডাকশন এখনো বেশি হয়নি জনগণের তুলনায় আর কি। সিন্ডিকেট থাকতে পারে, সেটা হচ্ছে তারা ইয়া করে, কিন্তু প্রোডাকশন এখনো বেশি হয়নি। এনিওয়ে, so this all about statistics of livestock. দেখা যায় স্ক্রিন আমার? হ্যাঁ, সাইফুল, জি জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ভেরি গুড। দেখো, একটা প্রেজেন্টেশনের স্লাইড দেখা যাচ্ছে না? এটা এবিএম খালিদুজ্জামান দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হুম, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, ওকে, ভেরি গুড। দেখো, এখানে কিছু তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই, হ্যাঁ, ক্লাস নোটবুক এবং কলম থাকতে হবে আর কি। হ্যাঁ, যদিও তোমরা বাসায় থাকো না কেন, এই ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে দিব না, শিট সাপ্লাই প্রোভাইড করব না, যেগুলো আর কি। টোটাল নাম্বার অফ গ্র্যান্ড প্যারেন্ট স্টক, দ্যাট মিনস জিপি, ফার্ম অফ ইন অপারেশন 43 বাংলাদেশে। আমরা জানি কি, ব্রিড, পিওর লাইন ব্রিড, গ্র্যান্ড প্যারেন্ট স্টক, দেন কমার্শিয়াল স্টক। হ্যাঁ, এভাবেই পোল্ট্রিতে আর কি জেনারেশন বাই জেনারেশন নেম করা হয়ে থাকে আর কি। সো জিপি ফার্ম বলতেই বোঝায় কি, প্যারেন্ট স্টক ফার্ম। এটা বাংলাদেশের 43টা। এর ভিতরে হুম এর ভিতরে হচ্ছে যে লেয়ার হচ্ছে 20টা, আর ব্রয়লার হচ্ছে 23টা। ওকে, বাংলাদেশে হ্যাচারির সংখ্যা কয়টা? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? হুম, জানা নাই স্যার। জানা নেই। ভেরি গুড। দেখো, দেখি একটু সার্চ করে, নেক্সট ক্লাসে আমি জানাবো হ্যাচারি পার্ট যখন শুরু করব আমরা। বিশ্ব ডিম দিবস কবে পালিত হয়? স্যার অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার। ভেরি গুড। প্রতি বছর অক্টোবর মাসে দ্বিতীয় শুক্রবার দেখা যায় না স্লাইড?
স্ক্রিন দেখা যায়? জি স্যার। কি বলো দেখি, রিড আউট করো তো। অনেক সময় স্ক্রিন দেখা না গেলে বলবে, অনেক সময় হ্যাঁ স্ক্রিন তোমরা দেখতে পারো না, কিন্তু আমি আলোচনা করেই যাই আর কি। হ্যাঁ, অনলাইন ক্লাস আসলে এটা খুব ইফেক্টিভ হয় না, তারপরেও আসলে আমি পছন্দ করি না অনলাইন ক্লাসে। হ্যাঁ, তো তারপরেও আর কি তোমরা যখন স্ক্রিন দেখতে পাবে না তখন প্লিজ আমাকে একটু নক করবে আর কি। হ্যাঁ, ওয়ার্ল্ড এগ ডে, দেখো এটা ডিটেলস বলা আছে আর কি। ওয়ার্ল্ড এগ ডে ইজ সেলিব্রেটেড ইন এভরি ইয়ার অন সেকেন্ড ফ্রাইডে অফ অক্টোবর। একজন বলছে, সঠিক আনসার দিয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়ে থাকে। এটা কিভাবে হলো দেখো, একটু ডিটেলস তোমাদের ভেটেরিনারিয়ান হিসেবে জানতে হবে। আইইসি, ইন্টারন্যাশনাল এগ কমিশন, ভিয়েনা, in 1996 কনফারেন্সে আর কি এটা, এই ডিমটা বিশ্ব ডিম দিবস উদযাপনের ঘোষণা দিয়ে থাকে আর কি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব অ্যাসাইনমেন্টে আর কি। হ্যাঁ, তো তোমাদের কতজন স্টুডেন্ট? স্যার 59 জন, 59। ওকে, আমি তোমাদের গ্রুপ করে অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, যে 5 জন করে আর কি একটা গ্রুপ করে, 5-6 জন করে একটা গ্রুপ করে আমি অ্যাসাইনমেন্টের লিস্ট গুলো গ্রুপে দিয়ে দিব। সাইফুল তোমাদেরকে প্রোভাইড করবে আর কি। হ্যাঁ, এবং এই অ্যাসাইনমেন্ট গুলো বন্ধের পর পরে আমাকে জাস্ট হচ্ছে যে সবগুলো কালেক্ট করবে সাইফুল, কালেক্ট করার পরে একটা গুগল ড্রাইভ করে আমাকে সেন্ড করবে আর কি। হ্যাঁ, ইটস মাস্ট বি ইন ওয়ার্ড ফাইল, ইন রাইটিং ইন কম্পিউটার। ওকে সাইফুল, জি স্যার। কথা সাইফুল, আমি তোমাকে তোমাদের অ্যাসাইনমেন্টের গ্রুপ করে 5 জনের বা 6 জনের একটা করে গ্রুপ করে অ্যাসাইনমেন্ট টাইটেল গুলো দিয়ে দিব। এই বন্ধের মাঝে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবে। বন্ধের পরে ইউনিভার্সিটিতে এসে সবার কাছ থেকে অ্যাসাইনমেন্টের কম্পিউটার কম্পোজ করা অ্যাসাইনমেন্টের ওয়ার্ড ফাইল গুলো জিপ করে গুগল ড্রাইভে আপলোড করে আমাকে লিংক পাঠিয়ে দিবে। এবং প্রত্যেকজনের অ্যাসাইনমেন্টের ফাইলের নামটা হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম। হ্যাঁ, যেমন হচ্ছে যে তোমাদের 19 ASVM 02 দেন আন্ডারস্কোর অ্যাজ ফর এক্সাম্পল সঞ্জিদা আক্তার, লাইক দিস, এরকম আর কি। হ্যাঁ, এভাবে হলে আর সিরিয়াল হতে হবে আর কি। হ্যাঁ, অথবা তুমি সিরিয়ালে দিতে পারো, তোমাদের যে রোল নাম্বার ওয়াইজ দিয়েছো আর কি। ওকে সাইফুল, ইউ জি গট স্যার। মাই পয়েন্ট? ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আসলে, স্যার হ্যাঁ প্লিজ, শিওর। আমরা কি ওয়ার্ড ফাইলটাই জমা দিব নাকি আপনি বললেন যে প্রিন্ট করে দেন ওইটা হচ্ছে ছোট না না করে না না পিডিএফ না করব? না না, ওয়ার্ড ফাইল দিলেই হবে, তোমাদের প্রিন্ট করতে হবে না, টাকা পয়সা ব্যয় করতে হবে না। ওকে, বাট জি স্যার। বাট কিপ ইন মাইন্ড 5 জনের আমি অ্যাজ ফর এক্সাম্পল সিলেকশন অফ হ্যাচিং এগ, প্রথম 5 জনের অ্যাসাইনমেন্ট টাইটেলটা হচ্ছে, ইটস নট শিওর ফিক্সড, প্রথম 5 জনের অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে প্রবলেম এন্ড প্রসপেক্টস অফ হ্যাচারি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এই 5 জনের অ্যাসাইনমেন্টে 5টা তোমরা যে 5 আলাদা আলাদা করে কম্পিউটারে লিখে ওয়ার্ড ফাইল তৈরি করবে। 5 জনের অ্যাসাইনমেন্টটা যেন ভিন্ন আঙ্গিকে হয়ে থাকে। একজন করে বাকি 4 জনেরটা শেয়ার করে নাম চেঞ্জ করে দিলে হবে না আর কি। বোঝা গেছে? স্যার তার মানে এটা গ্রুপ অ্যাসাইনমেন্ট হলেও ইন্ডিভিজুয়ালি করতে হবে? ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সেটা কম্পিউটারে লিখে জাস্ট হচ্ছে যে ওই ফাইলটা, ওয়ার্ড ফাইলটা সাইফুলকে সেন্ড করতে হবে। বাট নামটা হবে সাইফুল, পরে সিরিয়াল করবে রোল ওয়াইজ করে আমাকে সেন্ড করবে গুগল ড্রাইভে। বোঝা গেছে মিম? জি স্যার। সবাই বুঝতে পারছো? ইনস্ট্রাকশন যদি বুঝতে না পারো সাইফুল বা মিমের কাছ থেকে বুঝে নিবে। অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়ালি করতে হবে, বাট 5 জনের করে সেম অ্যাসাইনমেন্ট টাইটেল হবে, বাট তারা যেন নিজেরাই করে আর কি। হ্যাঁ,
এই আর কি, যেন কারোটার সঙ্গে কারোটা না মিলে যায়। কারণ 59টা অ্যাসাইনমেন্ট টাইটেল সিলেক্ট করা যায় না, 59টা অ্যাসাইনমেন্ট টাইটেল নেই আসলে, টু বি অনেস্ট। ওকে, থ্যাংক ইউ। আমরা আসলে ক্লাস শুরু করার আগে নেচার অফ বার্ড অর পোল্ট্রি, হ্যাঁ, সো আসলে এরা ডোমেস্টিক হওয়ার আগে, আচ্ছা, ফাউল আর বার্ডের, ফাউল এবং পোল্ট্রির ভিতরে পার্থক্য কি? মিম তুমি বলো তো। ফাউল, FOWL ভার্সাস পোল্ট্রি, কেউ বলতে পারবে? কেউ কিপ ইন মাইন্ড, আমার যদি বলতে না পারো ডিরেক্টলি তো কোনো কথা না বললেও হবে, আর যদি কেউ বলতে পারো সো প্লিজ রেসপন্স করো আর কি। হ্যাঁ, আমি হয়তো বা এই একটা কোর্স দিয়ে আমার একটু বদভ্যাস হচ্ছে যে আমি খুব ডিটেইল পড়ানোর ট্রাই করি, আর আমার একটা কোর্স পড়ে যদি কেউ কভার করে, হ্যাঁ, এটা তোমাদের আসলে সময় শর্ট, প্লাস এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে অনলাইনে ক্লাস, ফেস টু ফেস ক্লাস হলে আমি বুঝিয়ে দিতে পারতাম আসলে পোল্ট্রি সায়েন্স সম্পর্কে ইন এ নাটশেল। এনিওয়ে, ফাউল এবং পোল্ট্রি, যেমন তোমাদের 3-1-এ একটা সাবজেক্ট পড়েছে, ডাক অ্যান্ড স্পেশালাইজড ফাউল প্রোডাকশন, আমি যদি ভুল করে না থাকি, am I right? ওকে, ওকে। বাট আবার এখানে এসে 1-1-1-এ আমরা পড়েছি ফান্ডামেন্টাল পোল্ট্রি সায়েন্স, হ্যাঁ, দেন ব্রয়লার অ্যান্ড লেয়ার প্রোডাকশন, ডাক অ্যান্ড স্পেশালাইজড ফাউল প্রোডাকশন, ব্রিডার ফার্ম অ্যান্ড হ্যাচারি ম্যানেজমেন্ট। তো এই ফাউল এবং পোল্ট্রির ভিতরে পার্থক্য কি? বার্ড কত প্রকার হতে পারে যদি নেচার অনুযায়ী আমরা থিঙ্কিং করি? তাহলে কি ডোমেস্টিক বার্ড, আর একটা হচ্ছে কি ওয়াইল্ড বার্ড। ওকে, এই ফাউল বলতে ডোমেস্টিক এবং ওয়াইল্ড দুইটা বার্ডকেই বোঝানো হয়ে থাকে। বাট পোল্ট্রি বলতে অনলি এই ফাউলের মধ্যে যেগুলো ডোমেস্টিকেটেড সেইগুলোকে আমরা পোল্ট্রি বলে থাকি। সো পোল্ট্রি এবং ফাউলের ভিতর বেসিক পার্থক্য হচ্ছে এটাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, রমজান মাস, তারপরে আমরা ক্লাস শুরু করছি, কষ্ট করছি আর কি, আমরা এখনো ক্লাস শুরু করিনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা গুলো বললাম। ক্লাসে যাওয়ার পূর্বে আমরা এই বার্ডের নেচার সম্পর্কে, আমার কাছে এরকম এরকম না আসলে পোল্ট্রি সায়েন্স রিলেটেড আমি ট্রাই করি স্টুডেন্টদের ভিতরে যেন আসলে বোর ফিল না আসে আর কি, স্টুডেন্টরা বোর না হয়ে থাকে। এই জন্য আমার কিছু ভিডিও ক্লিপ আমার হচ্ছে যে শিক্ষকতা জীবনে আমি বেসড অন পোল্ট্রি রিলেটেড আর কি, এই ধরনের কিছু ভিডিও ক্লিপ আমি সবাইকে আর কি দেখিয়ে থাকি আর কি। তোমাদেরও ভালো লাগবে যে আসলে যতই হোক না কেন, হ্যাঁ, মানুষের সঙ্গে বার্ডের বা এনিমলের, হ্যাঁ, বেসিক ডিফারেন্সটা কোথায়, সেরকমই আর কি। যতই আমরা পালিত করে থাকি কিনা, হ্যাঁ, কিন্তু বার্ডই। সো আমরা বার্ডের একটু যখন বার্ড গুলো ক্রেজি হয়ে থাকে তখন সে মানুষের সঙ্গে কিরকম বিহেভ করে দেখা যাচ্ছে। জি তোমরা স্যার, দেখা। ওকে, তাহলে একটু দেখো আর কি। Okay. So, based on the nature of bird, based on the type of the bird, based on the behavior of the specific birds, so behave gently with that bird. হ্যাঁ,
সো বার্ডের নেচার অনুযায়ী তোমাকে বার্ডের টাইপ এবং কোন বার্ডটা কিরকম বিহেভ করে এর সাইকোলজি জেনে, যে দ্যাট মিনস এটা পড়ানো হয়ে থাকে পোল্ট্রি বিহেভিয়ার অ্যান্ড ওয়েলফেয়ার এই কোর্সে মাস্টার্স লেভেলে। হ্যাঁ, দেন তার সঙ্গে সেভাবেই ট্রিট করতে হয় আর কি। হ্যাঁ, যেমন কি বানরকে লাই দিলে কি মাথায় উঠে, একটা প্রবাদ যেমন আছে আর কি, ঠিক সেরকমই। এনিওয়ে, আমরা এখন চলে যাই ক্লাসে। দেখতে পাচ্ছ তোমরা? স্যার দেখা যাচ্ছে? স্যার ওকে, দেখা যাচ্ছে। এটা আমরা আলোচনা করেছি, এরপরে আমরা চলে যাই মেইন টপিকে আর কি। হ্যাঁ, সো হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ আর্টিফিশিয়াল ইনকিউবেশন। আচ্ছা, আমরা চলে যাব, আমাদের এই কোর্সটা দুটো পার্ট, একটা হচ্ছে ব্রিডার ফার্ম আর একটা হচ্ছে কি হ্যাচারি ম্যানেজমেন্ট, হ্যাচারি। হ্যাঁ, দুইটা কোর্সকে এখানে মার্জ করা হয়েছে। সিলেবাস কিন্তু অনেক বেশি, বাট কোর্স হচ্ছে একটা, আবার 2 ক্রেডিট। 2 ক্রেডিটে কখনো যায় না এই কোর্সটি। হ্যাঁ, দেন আমরা ট্রাই করব আর কি যে আসলে সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য। সো আমরা শুরু করব কি হ্যাচারি পার্ট দিয়ে, শেষেরটা দিয়ে শুরু করব। সো হিস্ট্রি লিখে নাও, অ্যাটলিস্ট হেডিং গুলো লিখে নাও, যেটা যেটা তোমাদের পরীক্ষার জন্য ইজি হবে। সো ইনকিউবেশন কি জিনিস? সাগর রয়? পপুলেশন বলতে টোটাল যে আমাদের যে মুরগি আছে বা যে ফার্মের টোটাল যে ইনকিউবেশন, সংখ্যাটা। ইনকিউবেশন, পপুলেশন না, ইনকিউবেশন। স্যার ইনকিউবেশনটা হচ্ছে যে আমরা যখন ডিমটা ইনকিউবেট করি, তার মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে ওটাকে ফুটানোর জন্য স্যার যে তাপমাত্রা দেওয়া হয়, যে পরিবেশটা মেনটেন করা হয়, এটা ইনকিউবেশন। ইনকিউবেশন আর ব্রুডিং এর ভিতরে বেসিক পার্থক্য কি? ইনকিউবেশন হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া। ইনকিউবেশনে ডিমে তা দেয়া হয়ে থাকে। ব্রুডিং হচ্ছে সদ্য ফুটন্ত বাচ্চাকে অতিরিক্ত তাপ প্রদান করার প্রক্রিয়াটাই হচ্ছে ব্রুডিং। ব্রুডিং এ হ্যাঁ, একদিন বয়সের বাচ্চাকে তা দেয়া হয়, ইনকিউবেশনে ডিমে তা দেয়া হয়। এই ব্রুডিং এবং ইনকিউবেশনের ভিতর বেসিক পার্থক্য হচ্ছে এটা। চিকেনের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড 21 ডেজ, ডাকের ক্ষেত্রে 28 ডেজ, পিজিয়ন এন্ড কোয়েলের ক্ষেত্রে 17 থেকে 18 দিন, এরকম। সো এই ইনকিউবেশনটা দুই ধরনের, একটা হচ্ছে কি ন্যাচারাল ইনকিউবেশন, যেটা কিনা কি একটা মা মুরগি দিয়ে, হ্যাঁ, ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানো হয়। এই মা মুরগিটাকে কি বলা হয় সাদিয়া? বলো। সবুজ আহমেদ? স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো। বর্ষণ বলো। স্যার ব্রুডার স্যার। ব্রুডার না, স্যার ব্রুডি হেন। ব্রুডার বলে। ব্রুডার না, ব্রুডি হেন। বুঝতে পারছো? জি স্যার। ব্রুডি হেন অর্থাৎ একটা মুরগি ডিম পাড়া, গ্রাম অঞ্চলে দেখো দেশি মুরগিগুলো কন্টিনিউয়াস যে 15 থেকে 16টা ডিম পারলো, এটাকে কি বলা হয় সাধারণত? ডিম তৈরি হতে কত ঘন্টা সময় লাগে? 25 থেকে 26 ঘন্টা। 24 থেকে 26 ঘন্টা, 24 আওয়ার প্লাস। ওকে, ভেরি গুড। দ্যাট মিনস প্রতিদিন একটা মুরগি একটা করে ডিম পারতে পারে, অনেক সময় গ্যাপ যায়। ধরো দেশি মুরগি কন্টিনিউয়াসলি ধরো এই 20টা ডিম পারলো 22 দিনে, এই সমগ্র ডিমগুলোকে কি বলা হয়? ক্লাস্টার। ক্লাস সাইজ। ইয়েস, CLUTCH, ক্লাস সাইজ। ওকে,
সো এই মুরগিটা যখন ডিম পাড়া শেষ করলো তখন তার ভিতরে মাতৃসুলভ বিহেভিয়ার গ্রো করে। যেমন আমাদের হিউম্যানের ক্ষেত্রে বলি, ঠিক আছে, কনসিভ করার পরে তা ধীরে 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 হ্যাঁ, যখন 10 মাস 10 দিন দ্যাট মিনস হতে থাকে, হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 3-4 মাসে তার ফিজিক্যালি অনেক পরিবর্তন হয়ে যায় এবং তার ভিতরে মাতৃসুলভ বিহেভিয়ার গ্রো করে। ঠিক মুরগির ভিতরেও অনুরূপ ভাবে সে যখন ডিম পাড়া বন্ধ করে দেয় তখন তার ভিতরে কিছু ম্যাটারনাল ইনস্টিংক্ট দ্যাট মিনস মাতৃসুলভ বিহেভিয়ার গ্রো করে। তখন ওই মুরগিকে বলা হয় মা মুরগি আর ব্রুডি হ্যান। বুঝতে পারছো? তখন সে কি করবে, ফেদার গুলো রাফল হবে এবং ডিমে তা দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক এইগুলো বিহেভিয়ার হবে। সো এই ব্রুডি হেন দিয়ে যখন ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানো হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ন্যাচারাল ইনকিউবেশন। আর যখন ডিম আমরা ইনকিউবেটর মেশিনে বা ইনকিউবেটরে সেট করে যখন ওই 21 দিন পরে বাচ্চা ফুটাবো তখন সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইনকিউবেশন। এই আর্টিফিশিয়াল ইনকিউবেশনের হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট কিভাবে হইলো আমরা ওয়ার্ল্ডে সেটা দেখব। সো শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, সো আমরা দেখি, দেখো এখানে বলা হয়েছে যে এনসিয়েন্ট ইনকিউবেটর, পুরনো সবচেয়ে প্রাচীন ইনকিউবেটর, হ্যাঁ, at around 3000 years ago the early Egyptian incubator, অর্থাৎ 3000 বছর আগে, হ্যাঁ, মিশরীয়রা, ইজিপশিয়ান, ওকে, ইনকিউবেটর প্রথমে তৈরি হয়। কিভাবে তৈরি হয় দেখো, এই আমাদের দেশে কি ওই যে ইট ভাটাগুলো দেখেছো না? দেখো সাধারণত কি মেকিং জি করে, স্যার। হ্যাঁ, ছোট ছোট গর্ত করা হয়, নিচে কাঠ অথবা কয়লা দিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়। এটা আসলে একটা ইনকিউবেটরেরই একটা প্রিন্সিপাল, বুঝতে পারছো? এনিওয়ে, ডিম ফোটানোর ক্ষেত্রে এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, বাট ওখানে যত বেশি টেম্পারেচার থাকবে তত ভালো। ঠিক বলা হচ্ছে 3000 বছর আগে মিশরীয়রা প্রথম কি করে, বড় আকারের মাটি এবং ইটের একটা বিল্ডিং করে কিছু ছোট ছোট গর্ত তৈরি করে একটা, হ্যাঁ, ইনকিউবেটর তৈরি করার চেষ্টা করে। এইখানে টেম্পারেচার এবং হিউমিডিটি কিভাবে কন্ট্রোল করে জানো? দেখো এখানে বলা হয়েছে, দেখা যাচ্ছে তোমাদের ছোট ছোট, এই যে দেখো আর কি, হ্যাঁ, এটা হচ্ছে যে, হ্যাঁ, কাদা, জি স্যার, ইট, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ইট এবং হ্যাঁ, ইট এবং হচ্ছে যে কাদার আর কি সংমিশ্রণে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ছোট ছোট গর্ত তৈরি করে আর কি। হ্যাঁ, সো স্যার ওই যে মাটির যে রাইট, পাত্র এক্স্যাক্টলি, তৈরি করার সময়। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, এখানে টেম্পারেচার কিভাবে করা হয় দেখো, হিউমিডিটি কিভাবে মেনটেন করা হয় দেখো। আমি একটু, সব লাইনগুলো তোমাদের পড়তে হবে না, হ্যাঁ, তোমরা যদি ক্লাসে মনোযোগী হয়ে থাকো তোমাদের বাসায় এক্সট্রা ভাবে পড়তে হবে না। টেম্পারেচার কন্ট্রোল ওয়াজ অ্যাচিভড বাই কন্ট্রোলিং দি স্ট্রেংথ অফ দি ফায়ার, অর্থাৎ কি আমাদের টেম্পারেচার ইনকিউবেশনের ক্ষেত্রে যত লাগে, এটা হচ্ছে যে আমি কি পরিমাণ আগুন জ্বালাবো, অল্প আগুন জ্বালাবো বা বেশি হিট হয়ে গেলে আগুনটাকে সরাই নেব, ঠিক এভাবেই আর কি। হ্যাঁ, হিউমিডিটি কিভাবে কন্ট্রোল করা হয়, পাটের বস্তা দিয়ে, হ্যাঁ, ভিজায়ে আর কি স্প্রেডিং করে। হিউমিডিটি ওয়াজ কন্ট্রোলড বাই স্প্রেডিং ময়েস্ট জুট ওভার দি এগ, অর্থাৎ টেম্পারেচার এইভাবেই আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমাদের বস্তা আছে, ধানের বস্তা বলা হয় জুটের, হ্যাঁ, তো এটা যখন আমরা পানিতে ভিজায়ে আর কি ডিমের উপরে দিয়ে এইভাবে হিউমিডিটি মেনটেন করা হয়ে থাকে। যেমনটি কিনা যখন গরমের সময় টেম্পারেচার বেড়ে যায়, পোল্ট্রি ফার্মে কিভাবে গ্রাম অঞ্চলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক এরকম আর কি। হ্যাঁ, পাটের বস্তা ভেজায়ে, হ্যাঁ, টিনের উপরে দিয়ে টেম্পারেচার মেনটেন করা হয়ে থাকে। দেখো এরিস্টটল, গ্রিক ফিলোসফার, পোল্ট্রির উপরে সে একটা বই লিখেছিল আর কি। হ্যাঁ, সেখানে সে কি বলেছে, এ সিমিলার মেথডস টু ইজিপশিয়ান ইনকিউবেটর বাট
necessary heat to the eggs was provided by burning them in piles of decomposing manure. অর্থাৎ অ্যারিস্টটল তার বইয়ে আবার লিখেছে কি মিশরীয়রা যে প্রিন্সিপালে হ্যাঁ টেম্পারেচার এবং হিউমিডিটি মেনটেন করে, বাট এখানে আবার কি করা হচ্ছে যে হিটটা ডিমে যে তা দেওয়া হয় এটা মেনটেন করতে হচ্ছে কি মেনুর পাইলিং করে এখানে আগুন দিয়ে আর কি, বুঝতে পারছো? ওকে, এরপরে চলে আসি সবকিছুর মূলে কে, যখন কোনো ক্রাইসিস দেখা যায় তখন কে চায়না যে কোনো কিছু উদ্ভাবন তৈরি করে। আর্টিফিশিয়াল ইনকিউবেশন অফ এগ ওয়াজ অলসো প্র্যাকটিসড ইন চায়না ইন early as 246 BC. BC and DC and AC বুঝো তো না এগুলো, বিফোর ক্রিসমাস। ওকে, সো এই সময়ে তারা আবার শুরু করলো আর কি, এবং এটা পরে ইউরোপে নিয়ে যাওয়া হলো, বাট ইউরোপে দেখা গেল যে কি ফেইলিওর হয়। কেন? টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় -10, 20 এরকম আর কি, যার কারণে এটা আর কি ইয়া হলো না আর কি, হ্যাঁ ফাংশনাল হলো না। এরপরে আমরা দেখি কিভাবে ডেভেলপমেন্ট অফ মডার্ন ইনকিউবেটর, আধুনিক ইনকিউবেটর কিভাবে তৈরি হয়। আমরা একটু পড়বা হচ্ছে এটাই মূলত আর কি, হ্যাঁ এটা উপরেরটুকু শুধু হিস্ট্রি আর কি, হ্যাঁ সো এনসিয়েন্ট ইনকিউবেটর, বাট পরীক্ষায় আসবে এটাই ডেভেলপমেন্ট অফ মডার্ন ইনকিউবেটর কিভাবে হইলো 1600 সালের দিকে আর কি। হ্যাঁ, ইজিপশিয়ান এক্সপার্ট কি করলো, তাদের তৈরিকৃত এই ইনকিউবেটরের প্রিন্সিপালসটা ইউরোপে নিয়ে তৈরি করে আর কি ডিম ফোটানো ট্রাই করলো, বাট তাদের সফলতা হলো না আর কি ইউরোপে। কারণ কি ইজিপ্ট এবং মিশরের এনভায়রনমেন্টাল কন্ডিশন টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে প্রবাবলি দিস ফেইলিওর ওয়াজ ডিউ টু দি অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন, বিকজ উইন্টার টাইমে আর কি টেম্পারেচার অনেক লো থাকে, এটাই আর কি। দেন 100 বছর পরে আর কি আরো সফিস্টিকেটেড ইনকিউবেটর তৈরি হলো। এই ইনকিউবেটরে টেম্পারেচার মেনটেন করা হয় কি হট ওয়াটার দিয়ে। এরপরে হচ্ছে যে 19 শতাব্দীর দিকে কি হলো দেখো, টেম্পারেচার কন্ট্রোল, এই যে টেম্পারেচার কমতেছে নাকি বাড়তেছে আমরা কিভাবে মেজারমেন্ট করবো, ইনকিউবেটরে থার্মোস্ট্যাট সেট আপ করা হলো আর কি, হ্যাঁ টু রেগুলেট টেম্পারেচার একুরেটলি উইদিন দি ইনকিউবেটর। এরপরে 20 শতাব্দীর দিকে কি হলো দেখো, আমেরিকাতে মডার্ন ইনকিউবেটর তৈরি হলো। এখানে দেখা যাচ্ছে ইনকিউবেটর দুই ধরনের। ইনকিউবেটরের ভিতরে এয়ার ফ্লো মুভমেন্টের উপর ভিত্তি করে ইনকিউবেটর গুলোকে দুই ভাবে ভাগ করা হয়, একটা ফোর্স ড্রাফট ইনকিউবেটর, আমরা পরে জানবো আর কি। সো এখানে বলা হয়েছে যে এই ইনকিউবেটর গুলো ইউএসএ তৈরি করলো চিক প্রোডাকশনের জন্য। এরপরে 20 শতাব্দীর হচ্ছে 1960। ওকে, তার পরবর্তীতে কি হলো, পোল্ট্রি ইন্ডাস্ট্রি, দি প্রোগ্রেস অফ পোল্ট্রি ইন্ডাস্ট্রি ওয়াজ এক্সট্রিমলি র্যাপিড থ্রুআউট দি ওয়ার্ল্ড এন্ড টু আউটস্ট্যান্ডিং চেঞ্জ। একটা কি চেঞ্জ? একটা চেঞ্জ হবে কি পোল্ট্রি অপারেশন, পোল্ট্রি ফার্মিংটা খুব বেড়ে গেল, ফার্মে বার্ডের সংখ্যা বেড়ে গেল। আর একটা হচ্ছে পোল্ট্রি রেয়ারিং এ অ্যাডভান্স টেকনোলজি অ্যাড, এই অ্যাডভান্স টেকনোলজির ভিতরে একটা মডার্ন ইনকিউবেটরও। এই হলো বিষয় আর কি। হ্যাঁ, সিফাত 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 কই? জি স্যার। ওকে, সিফাত তুমি কি কখনো হ্যাচারি দেখেছো, ইনকিউবেটর দেখেছো? না স্যার, ওভাবে দেখা হয়নি। আচ্ছা, এমনি ফার্ম দেখছি অনেক, কিন্তু হ্যাচারি কখনো দেখিনি। হ্যাচারি দেখো। তোমরা কি ট্যুরে যাও তোমাদের ইউনিভার্সিটি থেকে পোল্ট্রি ফার্মে বা ব্রয়লার ফার্ম অথবা না স্যার। লেয়ার ফার্ম? কোথাও যাওনি না?
ওকে, এই যে দেখো তোমাদের এই আইডি গুলো একটু চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, তোমাদের শর্ট নাম নিক নেম দিয়ে উইদিন ব্র্যাকেটে আর কি তোমাদের আইডি গুলো দিবা 19 ASVM 02 এইভাবে আর কি। হ্যাঁ, তোমরা যারা করনি আর কি এভাবে করলে আমি নাম ধরে তোমাদেরকে কোশ্চেন করতে পারি। বোঝা গেছে? জি স্যার। ওকে সাইফুল, সবাইকে এটা অ্যানাউন্স করে দিবা আর কি। হ্যাঁ, জি অনলাইনে স্যার। অনলাইনে যত ক্লাস করছো আর কি সবার ক্ষেত্রেই এইটা ফলো করবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে সাইফুল উইদিন ব্র্যাকেটে অথবা আন্ডারস্কোর দিয়ে, হ্যাঁ 19 ASVM 009, হ্যাঁ এভাবে আর কি দিতে হবে আর কি। হ্যাঁ, অথবা অথবা সাইফুল ইজ, আই থিঙ্ক সাইফুল ইজ ওভার স্মার্ট, ভেরি ভেরি স্মার্ট। সাইফুল আইডিটা দিয়েছে Saiful 09, am I right সাইফুল? জি স্যার। He is the I think smart guy. Okay, so তোমরা সকলেই এভাবে আইডি গুলো সেট আপ করবে। 19 ASVM দরকার নাই, সাইফুল 09, মিম 02, মিম 21, এভাবে আর কি। ওকে, জি স্যার, বলে দিব সবাইকে স্যার। ওকে, তোমরা আমার স্ক্রিন দেখতে পাও? হ্যাসারি ইয়েলো মার্ক করা পাচ্ছ না? Yes, sir. সাইফুল দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো সাইফুল রিড আউট করো দেখি, একটু দেখি। সাইফুল, Sir, Hesari is an হ্যাঁ industry where the old offspring of poultry are hatched artificially. ওকে, ভেরি গুড। ইন আদার ওয়ার্ডস, ওকে কন্টিনিউ। In other words, Hesaris are a modern building that provide separate room for each Hesari operation. এই হ্যাসারি অপারেশন মানে কি? হ্যাসারিতে অনেকগুলো রুম থাকে, প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা হ্যাঁ কার্যক্রম সংগঠিত হয়ে থাকে প্রতিটা রুমে, সবগুলোর সমষ্টিকে বলা হয় হ্যাচারি। হ্যাচারির ইনপুট কি আর আউটপুট কি কে বলতে পারবে? এই দাঁড়াও, আমি জিজ্ঞাসা করি। জান্নাতুল 57 বলো দেখি। জি স্যার। বলো দেখি তুমি, এই যে হ্যাচারির ইনপুট কি আর আউটপুট কি? আমরা হ্যাচারির ইনপুট হচ্ছে ডিম দিব আর হচ্ছে বাচ্চা চিক পাবো। ভেরি গুড। হ্যাচারির ইনপুট হচ্ছে হ্যাচিং এগ অর ফার্টাইল এগ, আর আউটপুট হচ্ছে ডে ওল্ড চিক অর ডগ। ওকে, ভেরি গুড। সো টাইপ অফ হ্যাচারিতে আমরা যাব। হ্যাঁ, অ্যাকর্ডিং টু সাইজ, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ হ্যাচারি, অ্যাকর্ডিং টু টাইপ অফ চিক প্রোডিউসড। যেমন হচ্ছে যে প্যারেন্ট স্টক ও গ্রাউন্ড প্যারেন্ট স্টকের বাচ্চা উৎপাদনের জন্য ব্রিডার হ্যাচারি, কমার্শিয়াল ব্রয়লার এবং লেয়ারের বাচ্চা উৎপাদনের জন্য কমার্শিয়াল হ্যাচারি, অথবা তুমি ব্রয়লার চিক প্রোডিউসিং হ্যাচারি বা পুলেট চিক প্রোডিউসিং হ্যাচারি এভাবে বলতে পারো। অ্যাকর্ডিং টু ডেলিভারি অফ চিক্স, লোকাল হ্যাচারি হতে পারে আর মেইল অর্ডার, অর্থাৎ কি কোনো হ্যাচারির ডোর থেকে আমরা বাচ্চা কালেকশন করতে পারি, আর কোনো হ্যাচারিতে বড় হ্যাচারি গুলোতে কি হ্যাঁ বুকিং দিতে হয়, তারা মেল ডেলিভারি দিয়ে থাকে। অ্যাকর্ডিং টু স্পিসিস, পোলট্রির ভিতরে চিকেন হ্যাচারি হতে পারে, হ্যাঁ ডাকলিং হ্যাচারি হতে পারে, পোল্ট হ্যাচারি টার্কির ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, ফিউ রিপিউটেড হ্যাচারি ইন বাংলাদেশ। ব্রয়লার চিক প্রোডিউসিং হ্যাচারি আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, এটা কোথায় অবস্থিত কে বলতে পারবে? শবনম, শবনম কই? শবনম, জি স্যার। ওকে বলো দেখি। এই যে আফতাব ফার্মস লিমিটেড, এটা তো আমার নাম তাই না? আমার নাম কিন্তু এটাই আর কি। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? এটা এই ফার্মের মালিক কে?
অবশ্যই আমি, রাইট? জি জি ভাই। বলো, হ্যাঁ বলো, এটা আমার ফার্ম কিনা বলো, তা জি না না হলে আমি, হ্যাঁ স্যার, আপনার সামনে। কার ফার্ম এটা? অবশ্যই এটা কি কি বলা, আমার ফার্ম থাকতে পারে না বাংলাদেশে? জি শবনম, স্যার, থাকতে। থাকতে পারে স্যার, অবশ্যই স্যার। তাহলে কেন এটা আমার নাম না? কি বলো? স্যার স্যার এটা মনে হয় আপনারই ফার্ম, কারণ 1 নম্বরে যেহেতু দিয়েছেন স্যার। হ্যাঁ, ভেরি গুড। এটা কে বললো? সাদিয়া? জি স্যার। সাদিয়া, থ্যাংক ইউ। বসো, বসো। এখানে তো বসার কিছু নাই। বউ, হু, মু, কি ফার্মস লিমিটেড। আসলে এটা আমার ফার্ম না আর কি, হ্যাঁ। এত বড় ফার্ম আমার নেই, আমার টাকা পয়সাও নেই আর কি। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, এটা হচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবস্থিত। তোমরা বাংলাদেশের একসময় শ্রেষ্ঠ ধনী জহুরুল ইসলামের নাম শুনেছ? ইসলাম গ্রুপ অফ বাংলাদেশ, নাবানা গ্রুপ বর্তমানে আর কি, হ্যাঁ। এই তাদের এই আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, এটা কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত আর কি, হ্যাঁ। এটা আমার ফার্ম না আর কি। আফিল এগ্রো, হ্যাঁ বলো, বলো সাদি, ইয়া, কে জানো কি বলতে চাইলো আর কি, বলবা কিছু? না ওকে বর্ষণ, থ্যাংক ইউ। সো আমান, হ্যাঁ, এইগুলো হচ্ছে বাংলাদেশের কিছু ব্রয়লার চিক প্রোডিউসিং হ্যাচারির নাম, হ্যাঁ। লেয়ার চিক প্রোডিউসিং হ্যাচারি। বর্তমানে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে বড় ফার্ম গুলো হচ্ছে কাজী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ। সিপি বাংলাদেশ এটা একটা থাই বেসড কোম্পানি। আমার প্যারাগন আছে, নারিশ, হ্যাঁ, আপনার বহুমুখী ফার্মস, নাহার আছে। এইগুলো আর কি মূলত বড় বড় আর কি পোল্ট্রি ফার্ম আর কি বাংলাদেশে আর কি, হ্যাঁ। এরপরে চলে আসি আমরা ইনকুবেশন। Incubation is the process by which the old offspring of poultry are hatched out artificially by creating an artificial environment from fertile egg. ইনকিউবেশন এটা আর কি, হ্যাঁ। ইনকিউবেশন দুই ধরনের, সেটা হচ্ছে যে কি ন্যাচারাল ইনকিউবেশন আর আর্টিফিশিয়াল ইনকিউবেশন। ন্যাচারাল ইনকিউবেশনের ক্ষেত্রে কি দরকার হয়ে থাকে? বা এ হেলদি ব্রুডি হেন। আর্টিফিশিয়াল ইনকিউবেশনের ক্ষেত্রে একটা মেশিন লাগে যাকে কিনা বলা হয় ইনকিউবেটর। ন্যাচারাল ইনকিউবেশনের ক্ষেত্রে দেখো আমরা একটু আলোচনা করে থাকি, দি ইজিয়েস্ট ওয়ে টু ইনকিউবেট, এটা হচ্ছে যে and has fertile chicken egg is to have a broody hen to do all work। অর্থাৎ এই যে একটা মা মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়, এই সময়ে যতগুলো কার্যক্রম, যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, আর্দ্রতা, হিউমিডিটি মেনটেন করা, হ্যাঁ, সব কিছু কার্যক্রম এই ব্রুডি হেন করে থাকে। দেখো এই ব্রুডি হেন হাইলাইট করা আছে। এই ব্রুডি হেন দেখি বর্ষণ, উম্মে ঘোষ রিড আউট করো দেখি। সাইফুল, প্লিজ 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 প্লিজ, উম্মে ঘোষ স্টপ, জাস্ট এ মোমেন্ট। সাইফুল, এখন তোমরা আছো 45 জন, ওকে, বাট আমাকে অ্যাটেন্ডেন্স দিলে অনেক বেশি। বাকিরা কি লিভ করেছে নাকি? কিপ ইন মাইন্ড সাইফুল, তুমি সিআর, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, হ্যাঁ। তুমি কারো পক্ষ নেওয়ার দরকার নাই, তুমি যেটা লিগ্যাল সেটাই আমাকে, এর আগের সিআররা আমাকে ঠিক সেভাবেই সহায়তা করেছে আর কি, হ্যাঁ। যে আসলে যারা আসেনি তাদেরটা অ্যাবসেন্ট দিয়েছে, হ্যাঁ, মানে অ্যাবসেন্ট লিস্টে যে কয়জন আসে না যেদিন, আমি অনেক সময় তোমাকে বলবো যে সাইফুল, তুমি যারা আসেনি তুমি স্ক্রিনশটটা সব সময় সব ক্লাসে নিয়ে রাখবা। এভাবে দেখে যারা আসেনি তাদের লিস্টটা তুমি আমাকে দিবা। সেটা যদি তোমার আপন ভাইও হয়ে থাকে বা তোমার বোন, তো ভাই বোন অনেক সময় একসঙ্গে পড়ো না, পড়ে থাকো,
কিংবা তোমার যদি মানে বিশেষ কেউ থাকে সেম গ্রুপে সেম ব্যাচে আর কি, হ্যাঁ, তাদেরটাও আর কি অ্যাবসেন্ট থাকলে প্রেজেন্ট দিবে না। ওকে, জি স্যার। স্যার তাহলে বিকজ স্যার অ্যাবসেন্ট আইডি গুলো আপনাকে আবার পাঠিয়ে দিব স্যার। রাইট, হ্যাঁ, তুমি আমাকে প্রতিদিন ক্লাসে এরকম করে পার্টিসিপেন্টের লিস্টটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখবা, পরে ক্লাস শেষ করার 5 মিনিটের ভিতরে আমাকে বলবা যে ডেট দিবা, যেমন আজকে হচ্ছে যে 22/3/2025 অ্যাবসেন্ট লিস্ট, অ্যাবসেন্টের শুধু রোল নাম্বার গুলো দিয়ে দিবে। হ্যাঁ, জি স্যার। কখনো এই এই ক্ষেত্রে আর কি তোমার আহ মানে কি বলবো, সততার পরীক্ষা দিতে যেও না আর কি। হ্যাঁ, অসততা অবলম্বন করে তোমার বিকজ আমাদেরকে কোনো কিছু করে ভুল করলে আমরা কি সরি বলি, বাংলাদেশে এটা কালচার। আসলে কেন আমি ভুল করলাম, অন্যকে সরি বলার আগে নিজেই নিজেকে সরি বলতে হয়, কেন আমি এটা করতে গেলাম, তারপরে তুমি অন্যকে সরি বলতে হবে। হ্যাঁ, ঠিক সেভাবে আর কি। হ্যাঁ, তো দেখো, আমি আসলে কিন্তু খুব স্ট্রিক্ট এবং এটা আমি পছন্দ করি না। এখন একজন বেড়েছে, এনিওয়ে নেটেরও প্রবলেম হতে পারে। হ্যাঁ, যদি একজন মনে করো 2 ঘন্টার ক্লাসে 1 ঘন্টা 40 মিনিট থাকলো, 20 মিনিট থাকলো না, সেটা কনসিডার করা যেতেই পারে আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। সো ব্রুডি হেন কি করে জানো, দেখো, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই ন্যাচারাল ইনকিউবেশনের ক্ষেত্রে 15-16টা ডিম মনে করো আমাদের গ্রাম অঞ্চলে কি করা হয়, কোনো কিছু খড় দিয়ে নেস্ট তৈরি করা হয়। হ্যাঁ, ওই নেস্টে রাতের বেলায় ডিম সেট করে দিয়ে মুরগিকে বসায় দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, পরের দিনে তোমার কাছে মনে হইলো আমি আরো 4টা ডিম অ্যাড করব। হ্যাঁ, কখনো আলোতে ডিম অ্যাড করা যাবে না, তাহলে ওই মুরগি, হ্যাঁ, ডিমে আর তা দেওয়া থেকে বিরত থাকবে। এই কারণে রাতের অন্ধকারে যদি মনে করো পরের দিনে কিছু ডিম তোমার অ্যাড করা দরকার হয়ে থাকে, তখন তুমি সেটা করতে পারো, দিনের আলোতে করা যাবে না। দেখো, এই যে গ্রামে যাদের বাড়ি, এই মুরগিটা ডিমে তা দিচ্ছে, মাঝে মাঝে তা দেওয়া থেকে উঠে গিয়ে বাইরে উঠানে, হ্যাঁ, ইয়াতে ঘুরে বেড়াচ্ছে কেন? এটা হচ্ছে কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে ডিমের এই ডিম এবং মুরগির মাঝে তা দেওয়ার ফলে ভিতরে যে টেম্পারেচার সেটা বেড়ে গেছে, এইটাকে মেনটেন করার জন্য। এক, দুই হচ্ছে বাচ্চারও তো কিছু খাদ্য, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এক্সারসাইজের দরকার আছে, সেটার জন্য যায়। হুম, এই আর কি। আবার কিভাবে হিউমিডিটি মেনটেন করে, ওই মুরগিটার সামনে কিছু খাদ্য এবং খাদ্যের পাত্র, পানির পাত্র দিতে হয়। সে পানির পাত্র থেকে বিগ দিয়ে পানি নিয়ে পানিটা ডিমের উপরে স্প্ল্যাশ করে দেয়, স্প্লাশিং করে। দেখছো, এভাবেই সে হিউমিডিটি মেনটেন করে। আসলে সায়েন্স যে ইনভেন্ট করে, আবিষ্কার করে আর কি, এটা কোত্থেকে? নেচারের থেকে। এই যে মুরগি ডিমে তা দিচ্ছে এবং ওর নিচে যে টেম্পারেচার এবং হিউমিডিটিটা ক্রিয়েট হচ্ছে, সেই অনুরূপ হিউমিডিটি এবং টেম্পারেচার কে ইনকিউবেটরে সেট আপ করে দেওয়া হয়, সিমুলেশন করা হয়। সিমুলেশন মানে কি জানো, এর বাংলা কি জানো? আমি সবসময় স্টুডেন্টদের বলি সিমুলেট করো আগে। সিমুলেশন নাম শুনেছো? সিমুলেশনের বাংলা অর্থ কি জানো? খুব সুন্দর একটা নাম, ইয়া মিনিং আর কি। প্রাকৃতিক অবস্থার হুবহু পরিবেশ সৃষ্টি করাকেই সিমুলেশন বলা হয়। দেখো, এখানে বলা হয়েছে দি হেন কিপস দি এগ at correct humidity by splashing water on them from her beak, যেটাই আমি বললাম। This is for the reasons for providing her with easy access to water. So this is very important for your exam. Factors to consider, please write down.
factors to consider for successful hatchery and successful natural incubation. ন্যাচারাল ইনকিউবেশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর আছে আর কি, যেগুলো কিনা মেনটেন করলে তোমার হচ্ছে হ্যাসাবিলিটি বাড়বে। ফার্টিলিটি আর হ্যাসাবিলিটি কি আমরা পরে জানবো। প্রথমত হচ্ছে ফিড এবং ওয়াটার শুড বি ক্লোজ টু দি হ্যান্ড, অর্থাৎ ডিমে মুরগি তা দিচ্ছে, তার সামনে খাদ্যের পাত্র পানির পাত্র প্রোভাইড করতে হবে, সে যেন ডিমে তা দেওয়া অবস্থায় খাদ্য এবং পানি খেতে পারে। Broody hen should be examined to ensure that she has no external parasites, অর্থাৎ ব্রুডি হেন এমন হতে হবে যেন তাকে প্যারাসাইট আক্রমণ করে না। ওকে, গ্রামে দেখেছো তোমরা মুরগি কিভাবে প্যারাসাইট, গ্রামের মুরগিগুলো কিভাবে তাদের শরীরে এক্সটার্নাল প্যারাসাইট যদি আক্রমণ করে থাকে কিভাবে এইগুলো রিমুভ করে বা রিডিউস করে, জানো? বলতে পারবে কেউ? কেউ যদি বলতে পারে এ স্যার প্লাস। ধুলার মধ্যে স্যার বসে থাকে স্যার। ভেরি গুড, ডাস্ট বাথ করে। কি নাম তোমার? শাকিল। শাকিল। ডাস্ট বাথ করে, তখন সে কি করে জানো? উঠে গিয়ে দেখবা বাড়ির উঠানে বাহিরে বসে ধুলোবালিতে গিয়ে তারা কি করে, তার পালক দিয়ে এই ধুলোবালি পুরো গায়ে মাখায় নেয়। তখন কি হয়, মাখানোর পরে দেখা যাচ্ছে যে ওই এক্সটার্নাল প্যারাসাইটস গুলো একেবারে কমপ্লিটলি রিমুভ না হলেও কিছুটা রিডাকশন হয়ে আসে, রিডিউসড হয়ে আসে। এটা হতে দেওয়া যাবে না, কারণ ওটা থেকে আবার ডিমে অ্যাট্রাক্ট হয়ে যাবে আর কি, তখন হচ্ছে যে হয়ে যাবে। এগশেলে অসংখ্য ছিদ্র থাকে। Any eggs stored for incubation should be kept at a temperature between 12 to 14 degrees Celsius at high humidity between 75 to 85%. Extra fertile egg introduced under broody hen from inside should be introduced at dusk, অর্থাৎ অন্ধকারে দিতে হবে। দেখছো? The egg should be tested for fertility after 1 week by holding them in a bright light, অর্থাৎ এই যে আমরা ডিমে তা দিচ্ছে মুরগি 1 সপ্তাহ পরে 7 থেকে 14 দিনের মধ্যে কি করতে হয়, অন্ধকারে রাত্রে মনে করে একটা টর্চ লাইট জ্বালিয়ে টর্চ লাইটের উপরে থেকে মানে দেখতে হয় যে এই ডিমটা থেকে বাচ্চা হবে কি হবে না, এমব্রায়ো ফর্ম করেছে কিনা। The egg should be tested for fertility after 1 week by holding up to a bright light. If there is a dark shape inside the egg, that means embryo develop হয়ে গেছে, এটা ফার্টাইল। তখন ওইটা আমরা তা দেওয়া কন্টিনিউ করব। আর যদি মনে করো যে আলো পাস করার পরে দেখা যাচ্ছে কোনো কিছুই নাই, শুধু ক্লিয়ার, তার মানে এটা ইনফার্টাইল, এটা বাচ্চা হবে না, এটা আমরা রিমুভ করে নিব। ন্যাচারাল ইনকিউবেশনে হ্যাসাবিলিটি কত পার্সেন্ট? হ্যাসাবিলিটি কে জিনিস বলো তো, হ্যাসাবিলিটি কি জিনিস? স্যার ডিম থেকে বাচ্চা বের হওয়া, ডিম থেকে বাচ্চা বের বের হওয়ার হওয়া, সম্ভাবনা। বের হওয়ার সম্ভাবনা আর হার, এটাকে বলে জি, জি। হ্যাসাবিলিটি। ন্যাচারাল ইনকিউবেশনে 80% হলে ভালো, আর এটা রেঞ্জ ভেরি করে 75 থেকে 80%। এরপরে আমরা চলে যাই কি আর্টিফিশিয়াল ইনকিউবেশন। আর্টিফিশিয়াল ইনকিউবেশন আমরা জানি কি, আমরা মনে করো লার্জ স্কেলে অনেকগুলো ডিম একসঙ্গে আমরা একটা ইনকিউবেটরে সেট আপ করে ইনকিউবেটরে টেম্পারেচার হিউমিডিটি প্রপারলি মেনটেন করে ভেন্টিলেশন সিস্টেম মেনটেন করে আমরা বাচ্চা ফোটানো যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইনকিউবেশন। some important things to remember আর্টিফিশিয়াল ইনকিউবেশনের ক্ষেত্রে, এটা পড়ে নিতে হবে। এরপরে আমরা চলে যাই ন্যাচারাল ইনকিউবেশন ভার্সেস আর্টিফিশিয়াল ইনকিউবেশন। এই দুইটার কি কি সিমিলারিটিস, ডিসিমিলারিটিস অথবা কি কি বৈসাদৃশ্য রয়েছে আমরা দেখব। হ্যাচিং এগস বাই পুটিং দেম আন্ডার এ ব্রুডি হেন ইজ কল্ড ন্যাচারাল ইনকিউবেশন। এর কিছু অ্যাডভান্টেজেস আছে,
এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি, ব্রুডি হেন অর্থাৎ মা মুরগিটা সকল কাজ সম্পন্ন করে, মানুষকে কিছুই করতে হয় না। বোঝা গেছে? এখানে বলা হচ্ছে যে হ্যাসাবিলিটি পার্সেন্টেজ কম্পারেটিভলি বেটার। দেন নাম্বার 3 হচ্ছে 1/6 হ্যাস্ট দেন ব্রুডি হেন, অর্থাৎ সে কি করে, বাচ্চাকে নার্চিং, ফিডিং থেকে শুরু করে কেয়ারিং, প্রোটেকশন থেকে শুরু করে সবকিছু করে থাকে। দেখো গ্রাম অঞ্চলে যখন মনে করো নতুন বাচ্চা ফুটে আর কি, নিউলি হ্যাশ চিক এবং মা একসঙ্গে, ওর আশেপাশে গেলে মুরগি কি করে, ধাওয়া করা শুরু করে। এটা কি তোমাদের কারো এক্সপিরিয়েন্স আছে? জি স্যার, বিশেষ করে বাচ্চাদের বেশি দাওয়াত দেয়। ভেরি গুড। বাচ্চাদেরকে বেশি ধাওয়া দেয় কারণ বাচ্চারা কাছাকাছি যায়, এই কারণে আর কি, বেশি আর কি। হ্যাঁ, এর কিছু প্রবলেম আছে, সেটা প্রবলেমটা কি, এখানে সবকিছু দেয়া আছে, হ্যাঁ, এগুলো পড়তে হবে আর কি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব কি হ্যাচিং এগ বাই পুটিং দেম ইন অ্যান ইনকিউবেটর ইজ কল্ড আর্টিফিশিয়াল ইনকিউবেশন। এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো যদি পরীক্ষায় আসে, রাইট ডাউন দি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বোথ আর্টিফিশিয়াল ইনকিউবেশন এন্ড ন্যাচারাল ইনকিউবেশন ইন ইস। এটা দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে পরীক্ষায় লিখতে হবে হ্যাঁ এভাবে আর কি, প্রতিটা ইনকিউবেশনের, ন্যাচারাল ইনকিউবেশন এবং আর্টিফিশিয়াল ইনকিউবেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাই ইনকিউবেশন প্রসিডিউরস, একেবারে এই ডিম থেকে বাচ্চা হ্যাচ আউট হওয়া পর্যন্ত। প্রথমে আমরা এটা সংক্ষেপে জানবো, পরে আমরা ধীরে ধীরে ডিটেলস জানবো। এখানে হচ্ছে অবটেইনিং হ্যাচিং এগ, অর্থাৎ প্রথমেই আমাদের কি করতে হবে, হ্যাচিং এগটা কালেকশন করতে হবে। হ্যাচিং এগ কোথায় কালেকশন করব? স্যার অথেন্টিক কোন সোর্স থেকে? অথেন্টিক কোন সোর্স থেকে, অথবা মনে করো যে ডেফিনেটলি হ্যাচিং এগটা ফার্টাইল, অর্থাৎ এই, আচ্ছা পুরুষ মহিলার মিটিং ছাড়া কি ডিম হবে? স্যার জি স্যার, অবশ্যই স্যার, অবশ্যই হবে স্যার। ঠিক আছে। সো মেল ফিমেলের মিটিং ছাড়া ডিম হবে, সেটা হচ্ছে ইনফার্টাইল এগ অর টেবিল এগ, হ্যাঁ এই আর কি, অর ডাইনিং এগ। আর হ্যাচিং এগটা অবশ্যই পেতে গেলে মেল ফিমেলের মিটিং করতে হবে। এখন চিকেনের ক্ষেত্রে মেল ফিমেল রেশিওটা কেমন থাকে? মানুষের মতো 1:1 নাকি বেশি থাকে, কে বলতে পারবে? 10:1। ইয়েস, 10টা, 8 থেকে 10টা বলা হয়ে থাকে যে কি, যখন এই ব্রিড গুলো অর্থাৎ চিকেন গুলো বডি ওয়েট বেশি হয়, হেভি ব্রিডের ক্ষেত্রে 8 থেকে 10টা ফিমেলের জন্য একটা মেল। লাইট ব্রিড, যেগুলো ব্রিডের বডি ওয়েট কম, এদেরকে বলা হয় লাইট ব্রিড, এদের ক্ষেত্রে 10 থেকে 12টা ফিমেলের জন্য একটা মেল লাগে। প্লিজ লিখে নাও মেল ফিমেল রেশিও। ওকে, এটা তোমাদের মিড টার্মে থাকবে, মেল ফিমেল রেশিও অফ ডিফারেন্ট পোল্ট্রি স্পিসিস। আমি তোমাদেরকে হ্যান্ড আউট দিব আর কি। হ্যাঁ, আদার স্পিস যেমন পিজনের ক্ষেত্রে মেল ফিমেল রেশিও 1:1। হ্যাঁ, তাহলে আমরা হ্যাচিং এগ কালেকশন করলাম, তারপরে এই হ্যাচিং এগ গুলোর যত্ন নিব। The hatchability of egg can be severely reduced by improper care prior to incubation। অর্থাৎ শুধু হ্যাচিং এগ গুলো কালেক্ট করলে হবে না, এগুলো ইনকিউবেটরে সেট করার আগে এই মাঝখানে যে একটা স্পেস পাবো আর কি, জায়গা, এই সময়ে তাদেরকে খুব যত্ন সহকারে রাখতে হবে, যত্ন নিতে হবে। দেখছো এখানে বলা হয়েছে যে কি, ইট ইজ নেসেসারি টু হোল্ড দি এগ বিফোর ইউ সেট দেম, টার্ন দেম ডেইলি। অর্থাৎ আমাদের একটা এগ স্টোর রুম থাকে, এই এগ স্টোর রুমে এই ডিমগুলোকে রেখে একটা প্রপার টেম্পারেচার মেনটেন করা হয়, হিউমিডিটি মেনটেন করা হয়। টেম্পারেচার কেমন? 10°C। রিলেটিভ হিউমিডিটি কেমন? 70 থেকে 80%।
বুঝতে পারছো? কখনোই টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না, এই সময় হ্যাচাবিলিটি ডিক্রিজ করে। এরপরে লোকেশন অফ ইনকিউবেটর। ইনকিউবেটর যে রুমে আমরা সেট করব এটা লোকেশনটা ভালো হতে হবে, এবং ইনকিউবেটর রুমের টেম্পারেচার কেমন হবে? 70 থেকে 80 75 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এরপরে ইনকিউবেটর ফাংশনিং আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। রিডিং দি ইনকিউবেটর ফর অপারেশন। ডিম সেট করার আগে তাকে প্রপারলি অপারেশনে আছে কিনা সেটা চেক করতে হবে। এরপরে হচ্ছে যে ডিমগুলোকে আমরা এগ স্টোর রুমে রাখলাম ফার্ম থেকে, বা অথবা ফার্ম থেকে সরাসরি এনে জাস্ট হচ্ছে যে আমরা ইনকিউবেটরে সেট করব। তার এই কারণে আমাদের ডিমগুলোকে তৈরি করতে হবে। এখানে বলা হয়েছে যে কি মোটা প্রান্তর দিকে এক প্রান্তে এক্স আর এক প্রান্তে ও, এভাবে আমরা দিয়ে ডিমগুলো সেট করব সেটিং ট্রেতে। তাহলে কি হবে? এরপরে আমরা ডিম কেন আমরা মার্কিং করব এক্স এবং ও দিয়ে? সব এক্স গুলোকে উপরের দিকে, সব ওয়াই ও গুলোকে নিচের দিকে, এভাবে বোঝানোর জন্য আর কি মার্কিং করা হয়ে থাকে। তারপরে আমরা ইনকিউবেটরে সেট করব। ইনকিউবেটরে সেট করার পরে টেম্পারেচার দেখব, হিউমিডিটি দেখব, হ্যাঁ এরকম। দেখো এখানে বলা হয়েছে সাইজ অফ এয়ার সেল ইন দি এগ অন 7, 14 এবং 18 ডেজ অফ ইনকিউবেশন, অর্থাৎ এয়ার সেলটা ধীরে 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 বাড়তে থাকে। এরপর টেম্পারেচার আমরা দেখব, মেনটেন করব, ভেন্টিলেশন সিস্টেমটা দেখব, হ্যাঁ এটাই। এরপরে হচ্ছে যে লেন্থ অফ ইনকিউবেশন। চিকেনের ক্ষেত্রে 21 দিন, কোন বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড কতদিন হয়ে থাকে সেটা একটা তালিকা দেয়া আছে, তোমাদের মিড টার্মে থাকবে পরীক্ষায়। এরপর টার্নিং অফ এগ, অর্থাৎ ইনকিউবেটরে দুইটা পোর্শন থাকে, মনে রেখো আর কি। চিকেনের ইনকিউবেশন পিরিয়ড কতদিন? চিকেনের 21 ডেজ। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথম 18 দিনকে বলা হয়, লিখে নাও, প্রথম 18 দিনকে বলা হয় সেটিং পিরিয়ড। 19 থেকে 21তম দিনকে বলা হয় হ্যাচিং পিরিয়ড। এই 3 দিনে বাচ্চা হ্যাচ আউট হয়। ইন কেস অফ চিকেন, লিখে নাও, ইন কেস অফ চিকেন ইনকিউবেশন পিরিয়ড ইজ 21 ডেজ। Among 21 days, 0 to 18 days, 18 দিন ইকুয়াল সেটিং পিরিয়ড। 19 থেকে 21 দিন এটাকে বলা হয় হ্যাচিং পিরিয়ড। এই প্রথম 18 দিনে ডিম যে ট্রেতে থাকে সেটাকে বলা হয় সেটিং ট্রে, আর পরের 3 দিন হ্যাচ আউট হওয়ার জন্য যে অন্য ট্রে, আর এক ধরনের ট্রেতে ডিমগুলোকে ট্রান্সফার করা হয় সেটাকে বলা হয় হ্যাচিং ট্রে। এই ট্রেতে ডিমগুলো কিভাবে আমরা সেট করব সেটিং পিরিয়ডে, কে বলতে পারবে? মোটা প্রান্তটা উপরের দিকে করে, বোঝা গেছে? হ্যালো, এই কথা জি বলো তোমরা। হ্যাঁ, জি স্যার, জি স্যার। অর্থাৎ ইনকিউবেটরে যে প্রথম 18 দিনকে বলা হয় সেটিং পিরিয়ড। সেটিং পিরিয়ডে যে ট্রেতে ডিম সেট করা হয় তাকে বলা হয় সেটিং ট্রে। এই সেটিং ট্রেতে ডিম থাকবে ভার্টিক্যালি এবং মোটা প্রান্তটা উপরের দিকে করে থাকবে। এই মোটা প্রান্তে আমরা এক্স মার্ক দিব, আর চিকন প্রান্তে ও মার্ক দিব, যেটা নিচের দিকে থাকবে। বাট হ্যাচিং পিরিয়ডে 19, 20, 21তম দিনে এই সেটিং ট্রেতে থেকে হ্যাচিং ট্রেতে ট্রান্সফার করা হয়। হ্যাচিং ট্রেতে ডিমগুলো কিভাবে রাখা হয়? জাস্ট হরাইজেন্টালি, বিকজ বাচ্চা তার ঠোঁট দিয়ে শেলটাকে ভেঙে বের হবে। এই কারণে সেটিং পিরিয়ডে সেটিং ট্রেতে ডিম হরাইজেন্টালি থাকে, আর সরি, হ্যাচিং পিরিয়ডে হ্যাচিং ট্রেতে ডিম হরাইজেন্টালি থাকে, আর সেটিং পিরিয়ডে সেটিং ট্রেতে ডিম ভার্টিক্যালি থাকে। ক্লিয়ার? ওকে। এখন মনে করো যে
হ্যাচাবিলিটি কমে যাচ্ছে। বাচ্চা আমি মানে ডিম আমি 100টা বসালাম ইনকিউবেটরে, বাট হচ্ছে হ্যাচাবিলিটি কমে গেছে। কেন কমে যাবে? কিছু কারণ আছে। হোয়াট আর দি রিজনস অফ পোর হ্যাসেস? ইনফার্টাইল এগ আমরা অনেক সময় ইনকিউবেটরে সেট করতে পারি, অথবা ডিমের বয়স খুব বেশি, দ্যাট মিনস মুরগি ডিম পাড়ার পরে 15-20 দিন পরে আমরা এই ডিমগুলো ইনকিউবেটরে সেট করেছি, অথবা এই ডিমগুলো যে ফার্ম থেকে আমরা পেয়েছি সেটা বাবা মা গুলো দুর্বল, ঠিক আছে, অথবা আমরা এই ডিমগুলো কালেক্ট করার পরে ইনকিউবেটরে সেট করার মাঝখানে যে মধ্যবর্তী সময় এইখানে ডিমের যত্ন নেওয়া হয় নাই ভালো করে, অথবা এগশেল কন্টামিনেশনের কারণে হ্যাচাবিলিটি কমে যায়, অথবা ইনকিউবেশন পিরিয়ডে এই 21 দিনে ডিমগুলোকে প্রপারলি টার্নিং করা হয়নি। টার্নিং মানে কি জানো? একদিক থেকে আরেক দিকে, একদিক থেকে আরেক দিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং করা হয়। দেখবা টার্নিং অফ চিকেন এগ ডিউরিং ইনকিউবেশন, এটা দিয়ে নেটে সার্চ দিবা, হ্যাঁ, ইউটিউবে, তাহলে বুঝতে পারবা কিভাবে ডিম টার্নিং করা হয়, ঠিক আছে। অথবা টেম্পারেচার খুব বেশি অথবা খুব কম, অথবা খুব ভ্যারি করে ইনকিউবেশনের সময়। হিউমিডিটির ক্ষেত্রেও ঠিক সেম, অথবা ভেন্টিলেশন সিস্টেমটা ভালো ছিল না, অক্সিজেনের স্বল্পতা ছিল, এসব কারণেই হ্যাসাবিলিটি কমে যায়। এরপরে আমরা চলে আসি ইনকিউবেটর। Incubator is a machine which helps to produce day-old offspring of poultry by creating artificial environment. এই ইনকিউবেটর আবার ক্যাপাসিটি অনুযায়ী দুই ধরনের হতে পারে, হোম টাইপ, ম্যামথ টাইপ আর লার্জ ইনকিউবেটর, অ্যাকর্ডিং টু ফুয়েল। অর্থাৎ ওই যে বলা হচ্ছে তুমি ইনকিউবেটরে যে তাপমাত্রা বাড়াবে কমাবে, এটা কোন ফুয়েল ইউজ করলে। যেমন অনেক সময় দেখো কিশোরগঞ্জ হাওড় এলাকায়, অথবা চর এলাকায়, ওখানে তো ইনকিউবেটর নাই, মডার্ন ইনকিউবেটর, সেখানে তারা কিভাবে বাচ্চা ফোটায়? কেরোসিন ইনকিউবেটরের মাধ্যমে। ইলেকট্রিক ইনকিউবেটর আছে, গ্যাস ইনকিউবেটর, রাইসাক্স ইনকিউবেটর, তুষ ইনকিউবেটরের মাধ্যমে গ্রাম অঞ্চলে, চারকোল ইনকিউবেটর। অ্যাকর্ডিং টু এয়ার মুভমেন্ট, ওই তোমাদের এর আগে বলেছিলাম যে এয়ার সার্কুলেশন আর এয়ার মুভমেন্ট অনুযায়ী স্টিল এয়ার আর পোস্ট ড্রাফট ইনকিউবেটর। স্টিল এয়ার ইনকিউবেটর মানে কি, এয়ার গুলো স্থির থাকে আর কি, যেমন হচ্ছে পুরোনো ইনকিউবেটর গুলো যেগুলো কেরোসিন ইনকিউবেটর, রাইসাক্স ইনকিউবেটর, এখানে এয়ার গুলো স্থির থাকে। পোস্ট ড্রাফট মানে কি মডার্ন ইনকিউবেটর, ওখানে ভেন্টিলেশন হোল থাকে, ভেন্টিলেশন সিস্টেম আছে, সুইচটা টার্ন অন করে দিলেই নির্দিষ্ট সময় পর পরে বায়ু পরিবর্তন হবে আর কি। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, সেকশন টাইপ, ক্যাবিনেট টাইপ, ওয়াকিং আর স্মল ড্রাইভ ইন টাইপ হতে পারে আর কি, বেসড অন হিটিং সোর্স। হট এয়ারের মাধ্যমে যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করবো তাকে হট এয়ার ইনকিউবেটর বলবো, হট ওয়াটারের মাধ্যমে আমরা যখন টেম্পারেচার ইনক্রিজ করবো তখন তাকে হট ওয়াটার ইনকিউবেটর বলে থাকবো। এরপরে আমরা চলে যাই প্রিন্সিপালস এন্ড রিকোয়ারমেন্টস ফর ইনকিউবেশন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইনকিউবেশন এর ক্ষেত্রে যে কি কিছু প্রিন্সিপালস এবং রিকোয়ারমেন্টস থাকে। প্রথমে হচ্ছে কি টেম্পারেচার। It is essential for cell division and development of embryo or fetus. Setting period এ দেখো এখানে বলা হয়েছে টেম্পারেচার থাকে 99.5 to 100.5 ডিগ্রি ফারেনহাইট। সেটিং পিরিয়ড বলা হচ্ছে 1 থেকে 18 দিন পর্যন্ত। হ্যাচিং টেম্পারেচার থাকে, এখানে টেম্পারেচার কমে যায় এবং হ্যাচিং পিরিয়ড হচ্ছে 19 থেকে 21তম দিন, যেটা আমি আগে আলোচনা করি। এরপরে চলে আসি হিউমিডিটি। হিউমিডিটি কি করে দেখো, অপটিমাম হিউমিডিটি প্রিভেন্টস দি ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম এগ, ইভাপোরেশন অফ ওয়াটার রেজাল্টস উইক চিক এন্ড ইভেন ডেথ অফ দি এমব্রায়ো আর ফেটাস। সেটিং পিরিয়ডে হিউমিডিটি কেমন লাগে, হ্যাচিং পিরিয়ডে হিউমিডিটি কেমন। এরপরে সেটিং অফ এগ, দেখো খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা আর কি।
egg should be set on setting tray in a position of broader end up, মানে ডিমের বড় প্রান্ত মোটা প্রান্ত উপরের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাতে হবে। আফটার 18 ডেজ, আফটার 18 ডেজে কি কোন পিরিয়ড বলবো আমরা সঞ্জিদা? সঞ্জিদা 47, সঞ্জিদা নেই। ঋতু, ঋতু জি স্যার আছে। কই ঋতু সঞ্জিদা কই? ওকে জি স্যার। বলো তুমি সেটিং পিরিয়ড, হ্যাচিং পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড, সেটিং পিরিয়ড, হ্যাচিং পিরিয়ড সম্পর্কে একটু বলো তো, আর ডিম কিভাবে আমরা সেট করব ইনকিউবেটরে বলো। স্যার তুমি পারবা না ঋতু? অনন্যা ঘোষ, ফারুক, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। তো তোমরা কেউ রেসপন্স করো না আমি যতগুলো নাম বললাম। স্যার চিকেনের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 21 ডেজ, এর মধ্যে 0 থেকে 18 হচ্ছে গিয়ে সেটিং পিরিয়ড। এক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে মোটা প্রান্ত উপরের দিকে রাখতে হবে। ওকে, আর 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ভেরি ডিগ্রি গুড। আর 19 থেকে 21 ডেজ হচ্ছে হেসিং পিরিয়ড। আর এই ক্ষেত্রে আমরা ডিমটাকে রাখতে হবে হরাইজন্টালি। হরাইজন্টালি মানে জাস্ট হচ্ছে ট্রেতে শোয়াই দিতে হবে, শুয়ে জি দিতে স্যার। হবে, ঠিক আছে? ওকে, এরপর টার্নিং, ভেরি ইম্পর্টেন্ট, অ্যানাদার রিকোয়ারমেন্ট। টার্নিংটা হচ্ছে ওই যে ডিমকে আমরা মনে করো যে মোটা প্রান্ত উপরে, প্রথম 18 দিনে মোটা প্রান্ত উপরের দিকে করে 45 ডিগ্রি আমরা সেট আপ করলাম একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতিদিন 3 থেকে 8 ঘন্টা, 8 বার, অর্থাৎ কি 8 ঘন্টা পর পর হতে পারে, 6 ঘন্টা পর পর হতে পারে, 4 ঘন্টা পর পর হতে পারে। হ্যাঁ, ওখানে মেশিনে সেভাবেই আর কি, যে ওখানে ইনস্ট্রাকশন দেয়া থাকে। 3 ঘন্টা পর পর এই ডিমগুলো কি করবে? ঘুরবে। ঘুরলে কি হবে? চতুর্দিকে তাপমাত্রা সমভাবে পাবে, অথবা মনে করো ডিমের ভিতরে যে এমব্রায়ো ডেভেলপ হবে এইগুলো আবার ওই ডিমের পর্দা এগশেল মেমব্রেনের সঙ্গে যেন লেগে না যায়, স্টিকি না হয়ে যায়, অথবা টেম্পারেচার ইউনিফর্মলি পাওয়ার জন্য এই টার্নিংটা অবশ্যই করতে হয়। টার্নিং না করলে কি বাচ্চা কি হবে? এগশেল মেমব্রেনের সঙ্গে লেগে মারা গিয়ে আর বাচ্চা ফুটবে না আর কি। ভেন্টিলেশন মেনটেন করা হয়। হ্যাঁ, এরপরে ক্যান্ডলিং, একটা নতুন জিনিস নাম, এটা হচ্ছে যে তোমরা জানো ক্যান্ডেল ডিনার না? ওকে, ক্যান্ডলিং এটাই আর কি। তো আগের যুগে কি করা হতো? মোমবাতি জ্বালিয়ে অন্ধকারে তার উপরে ডিমটা বসায় দেখানো হতো, যাকে বলা হয় ক্যান্ডলিং। এরপরে কি হইলো? একটা টর্চ লাইটের যখন আসলো, টর্চ লাইট জ্বালিয়ে তার উপরে ডিমটা দেখে দেখা যেত আর কি। যদি কোনো কালো এরকম ডার্ক স্পট থাকে তখন তার মানে কি এটা বাচ্চা হবে, যদি কোনো স্পট না থাকে, স্বচ্ছ থাকে, তাহলে বোঝা যাবে যে এটা বাচ্চা হবে না, ওটাকে সরায় নিতে হবে। এই ক্যান্ডলিংটা কখন করা হয়? ডিম ইনকিউবেটরে বসার 7ম এবং 14তম দিনে দেখা হয় যে ডিমটা পচা কিনা, মানে এমব্রায়ো ডেথ আছে কিনা, ইনফার্টাইল কিনা, এইগুলো। ফিউমিগেশন, এরপরে the process of disinfecting incubator room and hatching egg. ডোজেস কিরকম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফরমালিন 1:2 রেশিওতে প্রপারলি মিক্সিং করে ধোঁয়া তৈরি করা হয় টু ক্রিয়েট ফিউম। এখানে বলা হয়েছে যে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 35 গ্রাম, ফরমালিন 70 সিসি, দ্যাট মিনস 1:2 রেশিওতে 100 কিউবিক ফিট এরিয়ার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে 35 গ্রাম এবং ফরমালিন লাগবে 70 সিসি। এই দুইটা প্রপারলি মিক্সিং করলে কি হবে? ধোঁয়া তৈরি হবে। এই ধোঁয়া তৈরি করলে জীবাণু মারা যাবে। আমাদের গ্রাম অঞ্চলে গোয়াল ঘরে দেখো মশা বা পোকামাকড় অনেক দূর করার জন্য আমরা খড় পেঁচায় ওটা পানিতে ভিজায়
ওটাতে আগুন লাগাই দিয়ে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলবে এবং ধোঁয়া তৈরি হবে, তখন মশা অন্যান্য পোকামাকড় সব চলে যায়। দেখছো, ঠিক সেইভাবেই আর কি এটা আধুনিক কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে। একটা মাটির পাত্রে কি করতে হবে, এই 35 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে হবে। মেটাল পাত্রে নেওয়া যাবে না, মাটির পাত্রে নিতে হবে। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে হবে, তারপরে ধীরে ধীরে 70 গ্রাম ফরমালিন ঢালতে হবে। তখন দেখবা যে 100 কিউবিক ফিট এরিয়াতে প্রচুর ধোঁয়া তৈরি হয়ে গেছে। এই ধোঁয়ার মাধ্যমে জীবাণু মুক্ত করা হয়। সো ইনকিউবেটর টাইমটা কিরকম হবে, ইনকিউবেটর এবং ইনকিউবেটর রুমের ক্ষেত্রে 10 থেকে 12 আওয়ার। আবার ইনকিউবেটর যদি ডিম থাকে তাহলে সেক্ষেত্রে খুবই কম সময়ের জন্য ফিউমিগেশন করতে হয়, 8 থেকে 10 মিনিট। This all about your class content for 2 days. So do you have any questions? আজকের স্যার আমার ক্লাস, একটা আজকের স্যার আমার ক্লাস একটা সম্পর্কে আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে ওয়ান বাই ওয়ান বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার গ্রামের যে ন্যাচারাল প্রসেসে মুরগি থেকে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, সেক্ষেত্রে যে মুরগি হচ্ছে আপনার ডিম পাড়ার পরে আপনার হচ্ছে তা দিতে শুরু করে, যদি তাটা হচ্ছে আপনার যদি দেখি 5 থেকে 7 দিন পরে হচ্ছে ডিমগুলো ফার্টাইল না, সেক্ষেত্রে কি আমি স্যার নতুন ভাবে ডিম দিতে পারবো? সেক্ষেত্রে কি স্যার মুরগির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা তা থেকে উঠে যাবে কিনা পরবর্তীতে যদি আমি 7 দিন পরে আবার নতুন ডিম দেই? না, 7 দিনের ভিতর দেয়া যাবে না। কারণ কি, মনে করো তুমি 20টা ডিম প্রথমে সেট আপ করলা, 20টা ডিম সেট আপ করার পরে মনে করো যদি সবগুলোই ইনফার্টাইল হয়, সবগুলো ইনফার্টাইল জীবনে হবে না, সবগুলো ইনফার্টাইল হলে সবগুলো সরায় আবার নতুন করে সবগুলো দিতে পারো, এটাতে সমস্যা নাই। বাট এই 20টার ভিতরে 5টা মনে করো বাচ্চা ফুটবে না, 5টাকে সরাই দিলা, ঠিক আছে, বাকি 15টা দিয়ে ফোটাতে হবে। কিন্তু 7 দিন পরে তুমি নতুন 5টা দিলে পরে কি হবে, 15টা 7 দিন আগে ফুটবে আর 5টা 7 দিন পরে ফুটবে। তাহলে যখন 15টা ফুটবে তখন মুরগি এই 15টাকে নিয়ে বের হয়ে যাবে, আর এই বাকি 5টাকে আর সে তা দিবে না, তখন এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। স্যার আমি বেশি না, বলতে চাচ্ছিলাম স্যার আমি বলতে চাচ্ছিলাম যে লেট মি ফিনিশ। সো ডিম বসানোর পরে প্রথম মনে করো যে 2-3 দিনের ভিতরেই তো আসলে চেকিং করে আসলে ওইগুলাকে করতে হবে আর কি। বলো, তুমি কি বলতে চাচ্ছো, বলো। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার সবগুলা ডিমই আসলে স্যার আনফার্টাইল, সেক্ষেত্রে যদি আমি চাই সেক্ষেত্রে মুরগি কি উঠে যাবে কিনা, বা ওই না যে না টেম্পারেচারটা ওটা কি হচ্ছে সার্কেল মেইনটেইন করে, নাকি স্যার না মুরগি না চাইলে না আমি না ক্রিয়েট না করতে শোনো, পারবো? 7 7 দিন পরে তুমি দেখলা সবগুলো ইনফার্টাইল, তখন তুমি রাতের অন্ধকারে ওই 20টাকে সরায় নতুন 20টা দিতে পারবা, কোনো সমস্যা নাই। আর ওই ডিমের টেম্পারেচার হিউমিডিটি মেনটেন করবে তো মুরগি, তোমাকে কিছু করতে হবে না। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার ইনকিউবেশনে যখন ইনকিউবেটর মেশিনে যখন আমরা ডিম ফুটাই, তখন হচ্ছে ডিম থেকে এক্সেল থেকে কি বাচ্চাটা আসলে নিজেই একটু বের হতে পারে নাকি? একটু লাইনে থাকো আর কি। হ্যালো, কোথায় তোমরা? Hello? কোথায় তোমরা? নিচে আসো, চলে আসো। যে ঢুকে বাম সাইডের আবার ডান সাইডের লিফটটা দিয়ে লিফটে 2-এ চলে আসো, 322 নম্বর রুমে। ওকে। হ্যালো, কে যেন বলতে চাইলো? স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার আমরা যখন ইনকিউবেটরের মেশিনের সাহায্যে আমরা ডিম বাচ্চা ফোটাবো, সেক্ষেত্রে এক্সেলটা বের করে কি বাচ্চা অটোমেটিকলি বের হয়, নাকি হচ্ছে স্যার বিষয় হচ্ছে আমরা বের করব, বা বের করে মানে এটা কি বের করা হয়, নাকি হচ্ছে ডিম থেকে অটোমেটিকলি বাচ্চা বের হয়? আচ্ছা আচ্ছা, এটা আমি ক্লাসে আলোচনা করতাম। এটা হচ্ছে যে মনে করো কত নাম্বার, 5ম ক্লাসের যেটাতে আমি আলোচনা করব সেটা তুমি আজকে জিজ্ঞাসা করছো। বাচ্চা 21তম দিনে যখন ডিমের ভিতরে বাচ্চা বের হয়, তখন ওই বাচ্চা তার ঠোঁট দিয়ে ডিমের খোসাটাকে ভেঙে ফেলে, এটাকে বলা হয় পিপিং, PIPPING। পিপিং করে সে নিজেই মনে করো টক 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 করে তার ঠোঁট দিয়ে কন্টিনিউয়াসলি এগশেলটাকে বাড়ি দিবে। বাড়ি দেওয়ার পরে সে ন্যাচারালি বাচ্চা নিজেই
হ্যাঁ, ডিমের খোসাটাকে ভেঙে বের হবে, তোমার কিছুই করতে হবে না। ওকে, জি স্যার। এটা আলোচনা করবো আর কি তোমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আজকে এ পর্যন্তই আর কি। তোমাদের ক্লাস কেমন লাগলো বলো? ভালো লেগেছে স্যার। ভালো লাগেনি আর কি। এনিওয়ে, ভালো লাগলেও ক্লাস করতে হবে, না লাগলেও করতে হবে, রাইট? এটাই জি আর কি। স্যার। হ্যাঁ, ওকে। এনিওয়ে, সো এখন সাইফুল, জি স্যার। আজকে হচ্ছে যে আমরা 2 ঘন্টার ক্লাস নিলাম, মাঝখানে কিছু গ্যাপ ছিল, বাট হচ্ছে যে আমরা 40 মিনিট ক্লাস ধরে বা 50 মিনিট ক্লাস ধরে 3টে অ্যাটেন্ডেন্স দিব। এখন আমার কাছে আছে 49 জন, আমি সহ 48 জন। 48 জন মানে কি 11 জন নেই। তুমি স্ক্রিনশট নিয়ে নাও, বাকিদের আমার লিস্ট দিয়ে দিবা। জি স্যার, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্যার, আমি পাঠাই দিব এখন। ওকে, থ্যাংক ইউ। সো ভালো থেকো। নেক্সট ক্লাস কবে হবে সাইফুলের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। কালকে আপাতত ক্লাস হচ্ছে না, কালকে আমি টুটুর ক্লাস